আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওয়াও, ক্লাস শুরু হইতে না হইতেই 530 জন জয়েন দিয়ে ফেলছে। হ্যাঁ, আমি সবার নাম দেখতে পাচ্ছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাহ, চতুর্থ ক্লাস মিস হয়ে গিয়েছে, কি করব? অবশ্যই ক্লাস করতে হবে। একটা ক্লাস মিস মানে একটা মিস, বাকিগুলো করতে হবে। বুঝলা? কখনো একটা ক্লাসের জন্য বাকি ক্লাস জমায় রাখা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে রিক্যাপ দিব একটু শুরুতে, যে আগের ক্লাসে আমরা কি কি পড়েছি। হ্যাঁ, মানে আমরা গত 4 লেকচারে অনেকগুলো জিনিস পড়ে ফেলেছি, তাই না? অনেকগুলো ল পড়ে ফেলেছি, যেগুলো ওগুলো হয়তোবা তোমাদের আগে হয়তোবা খুব একটা ল আকারে জানা ছিল না, বাট এই জিনিসগুলো মানুষের কমন সেন্স। বয়েল যে কথাগুলো বলেছে, বা চার্লস যে কথা বলেছে, বা গেলুসাক যে কথা বলেছে, বা অ্যাভোগাড্রো যে কথা বলেছে, সেগুলো কিন্তু মোটামুটি কমন সেন্সের বিষয়, তাই না? হ্যাঁ, আর ক্লাসের শুরুতে আবারও একটা কথা বলে দেই, যে কেউ যদি এক কমেন্ট 2-3 বারের বেশি করো, তাহলে কিন্তু মানে যে কোনো মুহূর্তে ক্লাস থেকে ভাই ব্লক খাই যেতে পারো, ঠিক আছে? মানে এখানে এত স্টুডেন্ট, ধরো 1000 জন স্টুডেন্ট, তো 1000 জন স্টুডেন্ট যদি একটা করে কমেন্ট করে এবং সবগুলো কমেন্ট যদি প্রয়োজনীয় হয়, তাও কিন্তু পড়া মুশকিল হয়ে যাবে। সো কেউ যদি এক কমেন্ট 10 বার করে, হ্যাঁ, বা কেউ তো 30-40 বার করে, মনে কর টাইপ করে ওই ধরে রেখে দেয়, ঠিক আছে? ছোটবেলায় যেমন ওই যে বিভিন্ন লোকের বাসায় কলিং বেল চেপে ধরে ওই যে কস্টেপ মেরে দিতাম, ও তো ওরকম করে, মেবি ওর হাত মেবি ওখানে মানে বারবার ওখানে দিতেই থাকে। তো এই কাজ করা যাবে না, ঠিক আছে? এই জন্য বলছি, আপনি তো দেখেন না, ওই যে যারা ওইসব কমেন্ট করে ওদের জন্য দেখা যায় না সবার কমেন্ট, বুঝলা? আর আমি যখন ক্যামেরার দিকে তাকায় থাকবো, তখন বলবো, ভাই পানির নিম্নমুখী অপসারণ বলতে কি বুঝো? এই, এটা কি পানির নিম্নমুখী অপসারণ? মানে নিচের দিকে অপসারণ, খুবই সিম্পল। এটা আমরা পড়বো পাতন, তখন যখন পড়বো তখন আমরা দেখবো এটা, ঠিক আছে? সো চলো আমরা আগে শুরুতে একটু রিক্যাপ দিয়ে আসি যে আসলে আমরা কি কি পড়েছি, ঠিক আছে? তারপরে আমরা ওই জিনিসগুলোর একটু এক্সপেরিমেন্টাল জিনিসগুলো দেখে নিব, তাই না? তো আমরা হচ্ছে অলরেডি পড়ে ফেলেছি কি কি, বলো দেখি। আমরা অলরেডি বয়েলের সূত্র পড়েছি। আমরা অলরেডি বয়েলস ল পড়েছি। বয়েলস ল ছিল হচ্ছে ভি সমানুপাতিক 1/p, তাই না? মানে হচ্ছে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2, তাই না? এখানে যে কথাটা মেনলি বলা হয় হচ্ছে যে যদি তোমার হচ্ছে কি কি কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট আর হচ্ছে t কনস্ট্যান্ট, এবং এখানে মেন কথাটা যেটা বলা হয় যে চাপ যদি কখনো কোনো জিনিসের উপরে বাড়ে, তাহলে আয়তন কমবে, এবং এটার এক্সপেরিমেন্টাল আমাদের দেখা ডান, তাই না? এটার এক্সপেরিমেন্ট আমাদের দেখা ডান। এবার পরবর্তীতে আমরা দেখেছিলাম হচ্ছে চার্লস ল। চার্লস ল, এবং চার্লস লতে আমরা পেয়েছিলাম হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে টি। হ্যাঁ, এবং এটা অবশ্যই কেলভিনে, এবং এটা হচ্ছে বলে যে হচ্ছে V1/T1 ইকুয়াল হচ্ছে V2/T2, তাই না? এবং এখানে যে কথাটা আমরা জানি সেটা হচ্ছে যে যদি কখনো টেম্পারেচারটা আমাদের বাড়ে, তখন কোনো গ্যাসের ভলিউমটা কি হবে? বাড়বে, তাই না? এটারও এক্সপেরিমেন্টাল আমাদের দেখা কি ডান, তাই না? এটার এক্সপেরিমেন্ট দেখছি না আমরা, ওই যে গরম পানি দিয়ে আমরা কিন্তু এটা দেখে ফেলছি। হ্যাঁ, আজকে ম্যাথ সমাধান করব। এবং তারপরে আমরা দেখেছি হচ্ছে গে লুসাক ল, গে লুসাকস ল। তো গে লুসাকস লতে বলে হচ্ছে যে ভি সমানুপাতিক কি বলতো? হ্যাঁ, না, গে লুসাক লতে হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে প্রেসারের সমানুপাতিক, টি সমানুপাতিক, পি সমানুপাতিক হচ্ছে টি, মানে তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে, তাই না? তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে, এবং এটা হচ্ছে কেলভিনে। তাহলে এখানে বলা হয় হচ্ছে P1/T1 ইকুয়াল টু হচ্ছে P2/T2, তাই না? এটা একটা, তার মানে এখানে যেটা বলা হয় যে তুমি যদি টেম্পারেচার বাড়াও, তাহলে প্রেসারটা বাড়বে যদি তোমার কি কনস্ট্যান্ট থাকে? আয়তন কখনো কনস্ট্যান্ট থাকে, আয়তন কনস্ট্যান্ট থাকে, মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে। এবং একটা আমরা সমন্বয় সূত্র পেয়েছিলাম। সমন্বয় সূত্রটা কি বলো দেখি? যারা আগের ক্লাস করো নাই তারা একটু জাস্ট সূত্রগুলো লিখে নাও, ওকে? এবং আমরা পেয়েছিলাম হচ্ছে অ্যাভোগাড্রো ল,
অ্যাভোগ্রেডোজ ল। তো অ্যাভোগ্রেডোজ ল বলেছিল যে ভি সমানুপাতিক হচ্ছে এন, তাই না? মানে যদি কখনো মোল সংখ্যা বাড়ে, মোল সংখ্যা বাড়লে কি হবে? আয়তন বাড়বে। এবং আমরা পেয়েছিলাম V1/N1 ইকুয়াল টু হচ্ছে V2/N2। এবং আমরা আমাদের মহামন্ত্র যেটা পেয়েছিলাম, তাই না? মহামন্ত্রটা কি ছিল বলো দেখি? আমাদের মহামন্ত্র কি ছিল? হ্যাঁ, আচ্ছা, আমাদের মহামন্ত্র কি ছিল বলো? আমাদের মহামন্ত্র ছিল P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2/T2। এবং এই মহামন্ত্রের ক্ষেত্রে আমাদের একটা এজাম্পশনই ছিল, সেটা হচ্ছে মোল কনস্ট্যান্ট, বাকি সব কিছু ভ্যারিয়েবল। অনলি মোল কনস্ট্যান্ট, অনলি মোল কনস্ট্যান্ট। ওকে, সো এই ছিল আমাদের জিনিসপত্র। এবং আমাদের কিন্তু এই জিনিসটার এক্সপেরিমেন্টালটা আমাদের দেখা হয় নাই, ঠিক আছে? এই জিনিসটার এক্সপেরিমেন্টাল আমাদের দেখা হয় নাই। সো আমরা আজকে দুইটা এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করব, এবং আসলে দেখার চেষ্টা করব, এবং এটার ব্যাখ্যা কিন্তু তোমরাই দিবা আজকে। আজকে এটার ব্যাখ্যা আমি কখনো দিব না, আমি জাস্ট খালি এক্সপেরিমেন্টটা দেখিয়ে কি করব, ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। সো আমরা দ্রুত দ্রুত দেখিয়ে এক্সপেরিমেন্টটা দেখিয়ে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। তোমরা সবাই রেডি হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, চলো। সমন্বয় সূত্রটি বুঝি নাই ভাইয়া, এটা আগের ক্লাস দেখতে হবে, ঠিক আছে? আগের ক্লাস দেখতে হবে। এটা এটা আর এটা মিলে, এই দুইটা মিলে বানানো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করব। তো তোমরা সবাই রেডি হয়ে পড়ো, আমরা শুরু করব। তো আমরা মেনলি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আহ, এটা তোমরা ডিসাইড করবা যে এটা চার্লস ল থেকে আসছে না গে-লুসাক ল থেকে আসছে, ঠিক আছে? কারণ হচ্ছে একটাতে হচ্ছে আয়তনের সাথে টেম্পারেচারের সম্পর্ক, আর একটা হচ্ছে প্রেসারের সাথে টেম্পারেচারের সম্পর্ক। এখন আমি যেটা দেখাবো সেটা আসলে কোনটার সাথে রিলেটেড সেটা তোমরা ঠিক করবা। আচ্ছা ভাই, চলেন আমরা যাই। আচ্ছা, আমার সামনে এখানে দেখতে পাচ্ছ, তো এটা আসলে রক্ত না, এটা কিন্তু মানে ফুড কালার দিয়ে করা, ঠিক আছে? মানে তোমরা আবার ভাবতে পারো যে কোথাও থেকে তন্ত্রমন্ত্র করার জন্য রক্ত নিয়ে আসছে নাকি, না, রক্ত আনা হয় না, ঠিক আছে? তো এর উপরে আমি একটা মোমবাতি বসাবো। তোমরা কেউ সিরিয়াস লেভেলের নিও না, মানে এটা আসলে কোনো অনেকে ভাবতে পারে যে আজকে মনে হয় সত্যি সত্যি তন্ত্রমন্ত্র হয়েই যাবে মনে হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটা করব, একটু মোমবাতিটা জ্বালাই ফেলি, ঠিক আছে? আজকে দুই চারটা জিনভূত হাজির হয়ে ছাড়বে মনে হয়। তো মোমবাতিটা আমরা একটু জ্বলতে দিব। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, ঠিক আছে? এই ব্ল্যাক ম্যাজিক না, ব্ল্যাক ম্যাজিক না, হাই হাই, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম একটু জ্বলুক। এবং আমাদের কাছে এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এবং এটার দেখো এই চার সাইড কিন্তু বন্ধ, ঠিক আছে? তো এটা আমরা নিব এবং এটা দিয়ে এটা ঢেকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা একটু ঢেকে দিয়ে দেখি যে আসলে হয় কি। তো ঢেকে দেওয়ার পরে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, যে পানিটা কিন্তু উপরের দিকে উঠে আসছে, দেখছো না? এবং আস্তে 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 কিন্তু কি হচ্ছে দেখো, একদম অন্যরকম একটা বিষয় ঘটে গেল না? পুরো পুরো প্লেটের পানি কিন্তু খালি হয়ে গিয়েছে, এবং পুরো প্লেটের পানি খালি হয়ে তার ভেতরে ঢুকে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে হলো কি? হ্যাঁ, আচ্ছা ভাই একটু, তো এখানে এই জিনিসটা হলো কি? হ্যাঁ, তোমরা এটা বলবা যে এটা কি আসলে টেম্পারেচার আমি দিলাম এবং টেম্পারেচারের কারণে চাপ বাড়লো, নাকি আয়তনের কোনো কিছু হলো? সেটা তোমরা বুঝতেই পারছো যে এখানে আসলে যেটা হয়েছে, টেম্পারেচারটা যখন ভিতরে বেড়েছে, চাপটা বেড়েছে, এবং চাপটা বাড়ার কারণে এটা ভিতর থেকে পানিটা টেনে নিয়েছে, তাই না? তো এটা কিন্তু বোঝা তোমাদের জন্য খুব ইজি ছিল, এবং বিষয়টা খুব মজার না? দেখো, এখানে একটু আমরা দেখি আবারও, যে মানে পুরো এখানে যতটুকু পানি ছিল পুরো পানিটাই নাই হয়ে গিয়েছে। হ্যাঁ, এজন্যই আমি একটা বড় জিনিস নিয়েছি, এবং এটা নিলে কিন্তু হতো না।
মানে তোমরা যদি এরকম কোনো কিছু নিয়ে ট্রাই করো তাহলে হবে না, কারণ দেখো এটার এই মাথাটা ফাঁকা আছে, তার মানে এখান দিয়ে কিন্তু বাইরে থেকে গ্যাসের মোল সংখ্যা ঢুকে যাইতে পারবে। আমরা যদি গে-লুসাকের ল দেখি, আমাদের গ্যাসের মোল নাম্বারটা কিন্তু কি হইতে হবে, সমান হইতে হবে। এই যে এখানে বলা আছে দেখো, মানে যে কোনো ল, এই যে এন কনস্ট্যান্ট, তুমি যদি এরকম ফাঁকা কিছু নাও তাহলে এই ফাঁকা জায়গা দিয়ে গ্যাসের মোল ঢুকে যাবে, তখন কিন্তু এক্সপেরিমেন্টটা হবে না। বুঝতে পারছো? তো এই জন্যই আমি এমন কিছু নিব যেটার চারপাশ হচ্ছে সুন্দর মতো সিল্ড, ঠিক আছে, একই রাউন্ডেড ভাবে থাকবে। তো ঠিক আছে, তাহলে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট দেখে ফেললাম। আহ এটা যদি আবার এখানে আস্তে করে সারি। ওকে, সো আমরা এখান থেকে আরেকটা এক্সপেরিমেন্ট দেখব। আমরা পানিগুলো বের করে ফেললাম এবং এটা দেখো, খেয়াল রাখবা একটু যে ধরো এর উপরে যদি আমি এই বেলুনটা রাখি, এই বেলুনটা কিন্তু ঢুকে যাচ্ছে না, ঠিক আছে। আমি এখন হাত না লাগাই কি এর ভিতর দিয়ে বেলুনটা ঢুকাইতে পারবো? সো আই গেস আমরা পারবো এটা করতে। তো আমরা চলো এটা একটু ট্রাই করে দেখি যে আমরা এই বেলুনের গায়ে হাত না লাগিয়েই পারি কিনা, ঠিক আছে। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা পেপার নিব এবং এই পেপারটাই একটু আগুন জ্বালাই দিব, ঠিক আছে। পেপারটা একটু আগুন জ্বালাই দিব। এটা একটু মানে করাটা টাফ, মানে কয়েকবার প্র্যাকটিস করতে হইতে পারে তোমাদের, মানে যদি এটা তোমরা করতে যাও, কারণ অনেক সময় আগুন ভালো মতো লাগতে চায় না, ঠিক আছে। এই যে ধরো আগুন দেওয়ার সাথে সাথে নিভে যায়, কারণ হচ্ছে ভিতরে ইয়া আছে, তো মানে পানি আছে। তো পানি না থাকলে এটা ধরো আগুন সহজেই জ্বলে যাবে। চলো আমরা আগে একটু ভালো করে আগুনটা জ্বালাই, ঠিক আছে। দেখো আমি কিন্তু মানে কিছু না করেই বেলুনটা এমনি এমনি ঢুকে গেল, জাস্ট আমি ওর উপর রেখেছি, এমনি এমনি বেলুনটা পড়ে গেল, ঠিক আছে। আচ্ছা একটু ক্যামেরা দিয়েন ভাই। সো চারদিকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু ফোর্স না দিয়েই জাস্ট ভেতরে আগুন জ্বালালাম, এর উপরে বেলুনটা রাখলাম, ও নিজে নিজেই পড়ে গেল, তাই না? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? ফোর্স কিন্তু আমি দেই নাই। এই দেখো এখন এখনো ধোঁয়া উঠতেছে উপরে। সো এটা কিসের এক্সপেরিমেন্ট বলে তোমার কাছে মনে হয়? ঠিক আছে ভাই, আমরা একটু ইয়া জুম করে দেন। শেষ আমাদের। ভাই এগুলো করতে গিয়ে আগুন লেগে গেলে তা তো লাগতেই পারে, একটু রিস্ক তো থাকেই যে কোনো জিনিসে, তাই না? এবং আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, সবকিছুই আছে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়েই আমরা করি, মানে ফুল সেফটি নিয়ে, হ্যাঁ। সো এটা কিন্তু তোমরা বাসায় মানে উইদাউট সেফটি ট্রাই করো না কখনো। ক্লিয়ার তাহলে? সো তোমরা এই যে গে লুসাকের ফর্মুলা, মানে যেটা তোমরা তোমাদেরকে অনেক ভাবে আমরা পড়াই, কিন্তু এই জিনিসটা আসলে ফিলিংসে আসে না, যে তাপমাত্রা বাড়াচ্ছি, চাপ বাড়ছে, মানে আসলে জিনিসটা আমি বুঝবো কিভাবে যে চাপ বাড়ছে? সো তোমরা ওই যে যখন দেখলা যে পানিটা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন তো খুব ক্লিয়ার ভাবে তোমরা দেখে ফেললা যে আসলে কি, যখন আমরা তাপমাত্রা বাড়াইলাম তখন পানিটা উপরের দিকে উঠে গেল। এটা তো পদার্থবিজ্ঞান না, এটা কখনোই পদার্থবিজ্ঞান না, ঠিক আছে। পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থ নিয়ে কাজ করে, ঠিক আছে। পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থ নিয়ে কাজ করে, নেভার, ইটস নট ফিজিক্স। তুমি যখন গ্যাসিয়াস মলিকিউল নিয়ে কাজ করবা গ্যাসিয়াস লেভেলে, এটা কখনোই ফিজিক্স না। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমাদের সবকিছু ক্লিয়ার এই দুইটা এক্সপেরিমেন্টের? বলো, তোমরা যদি ক্লিয়ার বলো তাহলে আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল সব কিছু বাদ দিয়ে আমরা এখন হচ্ছে ম্যাথের দিকে আগাবো। আগুন পদার্থ না, আগুনও পদার্থ না, আগুনও ফিজিক্স না, সরি আগুনও কেমিস্ট্রি, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার মানে আগুনের জন্য কি লাগে, এখানেও কিন্তু তোমার হচ্ছে শক্তির শোষণ বিকিরণ হয়, ঠিক আছে, এনার্জি। তুমি এনার্জি টার্মটা তো সবকিছুতে থাকে, তাই না? এনার্জি টার্মটা সবকিছুতেই থাকে। এগুলো মেনলি থার্মোডাইনামিক্স এর পার্ট। এখন থার্মোডাইনামিক্স না ফিজিক্সের না কেমিস্ট্রির, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা বড় হয়ে, সো ইচ এন্ড এভরিথিং ইজ থার্মোডাইনামিক্স। ওকে, সো তোমরা এই এক্সপেরিমেন্ট গুলো আহ সুন্দর মতো পোস্ট টোস্ট করে ফেলবা, শিখবো জিতবোতে কি কি শিখলা না শিখলা, এবং যদি পারো তাহলে নিজেরাও করে দিয়ে দিবা, এবং আমরা এটার জন্য ভালো একটা প্রাইজ রাখবো।
এবং অলরেডি যারা যারা আপলোড করেছো তাদেরটা আমি আমার আইডিতে সেন্ড করে রেখেছি। হ্যাঁ, কারা কারা কিরকম করেছো সবগুলো আমি দেখে রেখেছি। ওকে, তো চলো আমরা তাহলে এই যে সবকিছু দেখেছি এই দিয়ে আমরা এখন ম্যাথমেটিক্স শুরু করব। আমাদের ইচ অ্যান্ড এভরি জিনিসের এক্সপেরিমেন্ট ডান। আর অ্যাভোগাড্রো ল এটা যদি আমি এক্সপেরিমেন্টাল, মানে এটা হচ্ছে একটা হাইপোথিসিস। কালকে আমি বলেছিলাম যে দিস ইজ নট আ ল, এটা কিন্তু ল না, এটা হচ্ছে হাইপোথিসিস। এটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে একটা অনুমান টাইপের, ঠিক আছে? হাইপোথিসিস হচ্ছে একটা অনুমান টাইপের, মানে হুট করে একটা বলে ফেলা যেটা, বাট অনুমানটা আবার র্যান্ডম বললে হবে না। তুমি এমন একটা অনুমান করবা যেটা দিয়ে সবকিছু মিলে যায়, যেটা দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং মিলে যায়, এটা হচ্ছে হাইপোথিসিস। সাইদা বলছে এতক্ষণ কি বুঝাইছেন? এতক্ষণ আমরা জাদু মন্ত্র সবকিছু দেখে ফেলছি, ঠিক আছে? যারা দেরি করে আসছো তারা জাদুতন্ত্র মিস করে ফেলছো। ওকে, তাহলে আমরা এখন এগুলো নিয়ে ম্যাথ দেখবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সমন্বয় সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা, অ্যাভোগাড্রো সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা, এবং আমরা চলে যাব হচ্ছে আদর্শ গ্যাসে, ঠিক আছে? আমাদের টোটাল 14টা ক্লাস হবে, টোটাল 14 ক্লাস। 14 ক্লাস, লাস্টের 3টা ক্লাসে আমরা সিকিউ করি, সিকিউ এর জন্য একটা ডেডিকেটেড ক্লাস, এমসিকিউ এর জন্য একটা ডেডিকেটেড ক্লাস তোমরা জানো, এবং আমাদের অ্যাডভান্স একটা ডেডিকেটেড ক্লাস থাকে, অ্যাডভান্স প্রবলেমের একটা ডেডিকেটেড ক্লাস থাকে। সো সিকিউ এমসিকিউ অ্যাডভান্স এই নিয়ে তোমরা কোনো প্যারাই নিবা না, কোনো টেনশনও নিবা না, ঠিক আছে? 14টা ক্লাসের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং আমরা খুব সুন্দর মতো ক্লিয়ার করে দিব। ওকে, এবং আমি তোমাকে বারবার গ্যারেন্টি দিয়ে বলছি যে আমি তোমাকে এখানে যতগুলো এক্সপেরিমেন্টাল ভাবে, যতটুকু থিওরিটিক্যাল ভাবে, যতটুকু ম্যাথমেটিক্যাল ভাবে কেমিস্ট্রি পড়াবো, এটা তুমি বাংলাদেশের কোনো জায়গায় পাবা না। এটা আমি তোমাকে ওপেনলি বলছি, ঠিক আছে? নেভার, তুমি কোথাও পাবো না, আপাতত পাচ্ছ না, ঠিক আছে? ইন ফিউচারে হইতেই পারে। হ্যাঁ, অবশেষে মানে দিন শেষে যারা পড়ায় তারা সবাই আমরাই ভাই ব্রাদার্স, ঠিক আছে? ওকে, চলো। হ্যাঁ, এটা পড়লে, এটা ভালো মতো পড়লে তোমাদের ফিজিক্সের ইয়া কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? চলো এই ম্যাথটা আগে করি, একটা সহজ ম্যাথ দিয়ে করি, সহজ ম্যাথ দিয়ে করি। চলো দেখো ভালো করে, যে কোনো ম্যাথ অ্যাপ্রোচের আগে তুমি সুন্দর মতো আগে ডাটা রিড করবা। কি বললাম? যে কোনো ম্যাথ করার আগে ডাটা রিড করতে হবে, ডাটাটা সুন্দর করে রিড করবা, ঠিক আছে? চলো তো আমি আগে পড়ি ডাটাগুলো। বলছে 25 ডিগ্রি তাপমাত্রায় এত এটিএম চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা এত লিটার। তার মানে দেখো এটা তোমার একটা ইনিশিয়াল কেস বলে দিয়েছে, এটা মনে করো তোমার T1, এটা একটা চাপ বলে দিয়েছে, এটা মনে করো P1, ঠিক আছে? এটা T1, এটা P1, এবং এই জিনিসটা হচ্ছে V1। সুন্দর মতো তুমি নোট করে ফেললা। তাপমাত্রাটা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে এটা হচ্ছে T2 তাপমাত্রা এবং এত এটিএম চাপে, তাহলে এটা হচ্ছে P2, এত এটিএম চাপে বেলুনের ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে, মানে V2 কত হবে? দেখো এখানে কিন্তু তাপমাত্রাটা চেঞ্জ হয়েছে, 25 ছিল 15 হয়েছে, চাপ ছিল 0.987 হয়ে গিয়েছে 0.93। তার মানে দেখো এখানে চাপটাও চেঞ্জ হয়েছে, সাথে সাথে তাপমাত্রাটাও চেঞ্জ হয়েছে। তার মানে এটা কিন্তু শুধু বয়েলের সূত্র দিয়ে করা যাবে না, এটা শুধু চার্লসের সূত্র দিয়ে করা যাবে না, কারণ এখানে তাপমাত্রাটাও চেঞ্জ হচ্ছে, চাপটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব বলো দেখি? আমরা এখানে আমাদের মহামন্ত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা এখানে মহামন্ত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আমার, হ্যাঁ একজন বলছে আমি ডাটা ধরতে পারি না, সো ডাটা ধরতে হবে। এত তাপমাত্রায় এত এটিএম চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা এত, T1 P1 V1, এত তাপমাত্রায় মানে T2, এত চাপে মানে P2, বেলুনের ধারণ ক্ষমতা কি পরিবর্তন হবে, মানে V2 কত হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু ডাটাগুলো সুন্দর মতো একটা সাইডে লিখে ফেলবো। কেউ চাইলে নাও লিখতে পারো, বাট যারা দুর্বল তারা একটু ভালো করে লিখে ফেলবো আগে। যে T1 কত? T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে কত? এটার সাথে 273 যোগ করো, 25 প্লাস 273, তার মানে হচ্ছে 298 কেলভিন। তাহলে আমরা কাজ করব কিন্তু কেলভিন নিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের T1। T2 কত ভাই? T2 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াস মানে 15 প্লাস 273 কত হবে ভাই? এটা 288 কেলভিন। তার মানে আমরা কাজ করব হচ্ছে কেলভিনের তাপমাত্রা নিয়ে। আমাদের P1 কত? P1 হচ্ছে
0.987 ATM। P2 কত? P2 হচ্ছে কত বলতো? 0.93 ATM। 0.93 ATM। আমরা দুইটা একই এককে থাকলেই হবে, ঠিক আছে। V1 কত? V1 হচ্ছে 0.5 লিটার। V2 কত? তো তোমরা অলরেডি করে ফেলতে পারবা হয়তো যে V2 কত। সো তোমরা জাস্ট ফর্মুলাটা বসাও, ফর্মুলাটা বসাইলেই তোমাদের উত্তর মিলে যাবে। এবং তোমাদের বোর্ডে এরকম সহজ ম্যাথই দিবে, ঠিক আছে, কখনোই কঠিন ম্যাথ দিবে না, কখনোই কঠিন ম্যাথ দিবে না। তাহলে দেখো P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। ওকে, তাহলে আমাদের দরকার V2। তাহলে V2 ইকুয়াল কি হবে দেখো, এই T2টা এই পাশে গুণ হবে, তাহলে P1 V1 T2, আর এই P2টা নিচে ভাগ হবে, তাহলে P2 T1। তাহলে বলো P1 কত? P1 হচ্ছে 0.987, 0.987, ওকে, ইন্টু V1 কত? 0.5। T2 কত? T2 হচ্ছে 288, ওকে, ডিভাইডেড বাই P2 কত? P2 হচ্ছে 0.93 ইন্টু T2 কত, সরি T1 কত? T1 হচ্ছে 298। তাহলে এটা বসাই দিলেই তুমি V2 পেয়ে যাবে। মানে কিচ্ছু না ভাই, জাস্ট তুমি খালি জাস্ট ফর্মুলা বসাচ্ছ, নাথিং এলস। দেখো জিনিসগুলো এতটা ইজি। 0.987 ইন্টু 0.5 ইন্টু 288 ডিভাইডেড বাই 0.93 ইন্টু 298, তাই না? 0.51, তাই না? 0.5128 লিটার, ঠিক আছে। তাহলে আমাদের V2 পেয়ে গেলাম আমরা এত লিটার। আসলে তোমার কাছে চেয়েছে কি পরিবর্তন হবে, তার মানে দেখো তোমার আগে ছিল 0.5 লিটার, এখন হয়েছে এত। তাহলে অতএব ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে কতটুকু বলতো? V2 মাইনাস V1। তাহলে কত হবে? 0.0128 লিটার, ঠিক আছে না? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে বুঝতে? বলো, কারো কোনো প্রবলেম আছে বুঝতে? ভাইয়া ফিজিক্সের কোন চ্যাপ্টারের সাথে? ফিজিক্সের 10ম অধ্যায়, এবং আমি এই অধ্যায় যা পড়াবো তুমি আমার এই অধ্যায় পারলে ফিজিক্সের 10ম অধ্যায় পুরোটা নিজে নিজে পড়তে পারবা। তুমি চাইলে এখনই বের করে পড়া শুরু করতে পারো। তুমি ফিজিক্সের 10ম অধ্যায় এক্ষুনি বই বের করে দেখতে পারো। আমার ক্লাস যদি কেউ রেগুলার করে থাকো তাহলে এমনিতেই বুঝে যাবা। পিভি বনাম পি এর লেখচিত্র হয়, পিভি বনাম ভি এর লেখচিত্র হয় না কেন? অবশ্যই হবে। পিভি বনাম ভিও যা, পিভি বনাম পিও তা, দুইটাই কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে পক্ষান্তরটা বুঝি নাই, কেন বুঝবা না? পক্ষান্তর কি বলো ইন্টারে এসে বোঝার সময়? পক্ষান্তর তো এটা ক্লাস 6-এ 7-এ এখানে তুমি বুঝে ফেলার কথা। ওকে, একজন বলছে সরে দাঁড়ান, স্ক্রিনশট নিবে। কেন ভাইয়া, তুমি কি খাতা কলম নিয়ে বসো নাই? খাতা কলম নিয়ে বসতে হবে কিন্তু। ওকে, সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। বাট খাতা কলম নিয়ে যদি কেউ না বসো তাহলে কিন্তু হবে না। ভাই তোমাদের জন্য আমি যে পরিমাণ ইফোর্টটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা যদি তার থেকে ডাবল বা ট্রিপল ইফেক্ট না দাও তাহলে কিন্তু কখনোই সাকসেস হবে না। আমি বুঝাতে পেরেছি? শিক্ষকের আদর্শ, একজন শিক্ষকের উচিত ছাত্রছাত্রীকে শুধুমাত্র পড়ালেখার উপায়টা চিনিয়ে দেওয়া। কিন্তু আমরা এই যুগে এসে, এই জামানায় এসে যেটা করি, তোমাদেরকে পড়াশোনা তুলে ধরে খাওয়ায়ে দেই কিন্তু আমরা। যে কারণে কিন্তু আমাদের আগের জেনারেশনের যারা, তাদের যে জ্ঞানের ডেপথ, ধীরে ধীরে আমাদের নতুন জেনারেশনে জ্ঞানের ডেপথটা দিন দিন কমছে, প্রতিনিয়ত কমে যাচ্ছে। কেন? কারণ ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাদেরকে খাওয়াই দিচ্ছি, তোমরা নিজেরা এই জিনিসগুলো ফিল করার চেষ্টা করো না, নিজেরা কখনো এই জিনিসগুলো দেখার চেষ্টা করো না, জাস্ট সামহাও আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। ঠিক আছে, যেটাকে আমি সবসময় বলি যে টাকা দিয়ে শিক্ষা কিনে নেওয়া। আমি সবসময় এটা বলি যে মানে এই জেনারেশনের অনেক পাবলিক আছে যারা হচ্ছে টাকা দিয়ে শিক্ষা কিনে নেয়। যেমন আমি বলি যে শিখতে তোমরা তো খুবই অল্প প্রাইসে ভর্তি হও, 1 বছরের জন্য 12,000 বা 10,000, তাই না? 1 বছর না, মানে পুরো দেখা যাচ্ছে ফুল কোর্স, ফুল বই
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাই না? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 12,000। তুমি কি জানো যে ঢাকায় একদিনের টিউশন 6 থেকে 10,000 টাকাও হয়? মানে একদিন 1 ঘন্টা পড়াবে 10,000 টাকা, এটাও হয়। বুঝছো? একদিন 1 ঘন্টা 10,000। আর যারা আমরা বুয়েটিয়ান আছি, মানে বুয়েটিয়ানদের হচ্ছে 12 দিনে 12,000, এটা হচ্ছে নিম্নতম রেট। মানে 12 দিনে 12,000 টাকায় টিউশন পড়াই। বাট এমনও যারা আছে, মানে যারা হচ্ছে পার ডে 10,000 টাকা টিউশন করে, পার ডে 10,000। ঠিক আছে? তুমি যদি আমাকে বলে আমি ম্যাক্সিমাম কত করিয়েছি, আমি ম্যাক্সিমাম একদিনে 3 করিয়েছি। ঠিক আছে? বাট যখন আমার কাছে জিনিসটা খারাপ লাগা শুরু করে, আমি নিজেই ছেড়ে দিয়েছি। মানে লাইক আমি এখন আর এই জিনিসটা করাই না বাইরে। বুঝতে পারছো? ওকে, সো তোমাদের কাছ থেকে আমি আরেকটু বেশি ইফোর্ট আশা করব, আরেকটু বেশি। যতটুকু ইফোর্ট না দিলেই না, ততটুকু তোমরা দাও, যে মানে যতটুকু দিলে সারভাইভ করা যাবে। বাট সারভাইভাল মানে তুমি একদম ওই মরে মরে বাঁচার থেকে হয় মরে যাও, না হয় ভালো মতো বাঁচো। বুঝতে পারো নাই? একটু উঠে দাঁড়াও, মেরুদণ্ডটা সোজা করো। কেন জানি তোমরা মানে আরে ধুর, আছে তো শিশির ভাই পড়াইতেছে, তো জিমি ভাই পড়াইতেছে, তো ভাই জিমি ভাই তো ভালো জানে, শিশির ভাই তো ভালো জানে। তোমাকে ওই লেভেলে আসতে গেলে আর একটু বেশি এফোর্ট দিতে হবে না? দিচ্ছে, অনেকেই দিচ্ছে, বাট অনেকে দিচ্ছ না তোমরা। ঠিক আছে ভাই, বই পড়তে হবে, হ্যাঁ বই পড়বা, বেশি বেশি করে বই পড়বা। চলো এটা করো। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার আয়তন 3 গুণ হবে যদি একই সাথে তার উপর চাপ এত এটিএম থেকে এত এটিএম এ অবনমিত করা হয়? মানে যেটা বলা হচ্ছে, জিনিসটা আগে ফিল করার চেষ্টা করো। বলা হচ্ছে যে একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে গ্যাস আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিনে আছে, 298 কেলভিনে আছে। এখন এর তাপমাত্রা কত ডিগ্রি বাড়ালে, এর তাপমাত্রা কত ডিগ্রি বাড়ালে এর আয়তন 3 গুণ হয়ে যাবে? এর তাপমাত্রা কত ডিগ্রি বাড়ালে এর আয়তনটা 3 গুণ হবে? মানে এটার আয়তন যদি হয় ভি, এটার আয়তন হয়ে যাবে 3V। মানে এটা যদি V1 ইকুয়াল টু হয় ভি, V2 হয়ে যাবে 3V। হ্যাঁ, তাহলে এটা এটা যদি হয় T1, T2টা কত, এটা তোমার কাছে চেয়েছে। কিন্তু এখানে তুমি ভাবতে পারো যে আমি V1/T1 V2/T2 দিয়ে করে ফেলবো, কিন্তু V1/T1 V2/T2 দিয়ে করলে হবে না। কারণ এখানে বলে দিয়েছে যদি একই সাথে তার উপরে চাপ 2 এটিএম থেকে এত এটিএম এ অবনমিত করা হয়। তাহলে এখানে চাপ কত ছিল? P1 ছিল হচ্ছে 2 এটিএম, আর P2 কত করা হয়েছে বলো দেখি? P2 করা হয়েছে 0.5 এটিএম, 0.5 এটিএম। বুঝতে পারছো? আচ্ছা, জিনিসটা আমরা আগে একটু ফিল করি, জিনিসটা কি, একটু ঠান্ডা মাথায় যারা বুঝতে চাও ভালো করে তারা। হ্যাঁ, দেখো, ধরো আমি চাপটা দিচ্ছি না, চাপটা বাদ রাখলাম, কথার কথা যে আমি চাপটা সাইডে রাখলাম। একটু ভালো করে ফিল করো, চাপটা সাইডে রাখলাম। এই ম্যাথগুলো পুরোটা ফিলিংস এর উপরে ডিপেন্ড করবে, যে তুমি কতটুকু ভালো পারো না পারো, এটা ফিলিংস এর উপরে। ধরো চাপ আমি সাইডে রাখলাম। এখন বলো তো যে টেম্পারেচার এত, তাহলে আয়তন 3 গুণ করতে তাপমাত্রা কত গুণ করতে হবে বলো দেখি? নরমালি এটা করো। ধরো চাপ চাপ পরিবর্তন করা হয় নাই, চাপ যা ছিল তাই। তাহলে আয়তন এখানে ভি, এখানে 3V, টেম্পারেচার এখানে যত, তাহলে তাপমাত্রা কত গুণ করতে হবে? আয়তন 3 গুণ বাড়াতে গেলে তাপমাত্রাও 3 গুণ বাড়াতে হবে। খুবই স্বাভাবিক। হ্যাঁ, মুহিত, তাওহিদা, নাসরিন, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছ তোমরা, সিয়াম, হ্যাঁ আরো অনেকে সঠিক উত্তর দিচ্ছ তোমরা, তানভীর। তার মানে যদি আমার চাপটা পরিবর্তন না করি, তাহলে আমার জাস্ট আয়তন 3 গুণ বাড়াতে আমার ওভারঅল টেম্পারেচারও 3 গুণ বাড়াতে হবে। এবার আসো, এবার তোমাকে আমি বলছি যে শুরুতে আমার চাপ ছিল 2 এটিএম, পরবর্তীতে আমি চাপটাও কমিয়ে ফেলেছি, চাপটাও কমিয়ে ফেলেছি। তাহলে এখন কি তাপমাত্রা বেশি বাড়াতে হবে নাকি অল্প বাড়াইলেই হবে বলো দেখি? ফিল করে বলো। অবনমিত মানে কমিয়ে ফেলা। এখন আগে ছিল 2 এটিএম, এখন চাপ কমিয়ে ফেলেছি, তাহলে এখন কি তাপমাত্রা বেশি বাড়াতে হবে নাকি একটু বাড়াইলেই হবে?
দেখো এখানে দুইটাই কিন্তু তোমার ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, এটাও তোমার আয়তন বাড়াতে সাহায্য করবে, আবার তুমি চাপ কমিয়ে ফেলেছো, এটাও কিন্তু তোমার আয়তন বাড়াইতে সাহায্য করবে। তার মানে এখন কিন্তু তোমার হেল্পটা বেশি পাচ্ছ তুমি। চাপ যখন সমান ছিল তখন কিন্তু চাপের হেল্প তুমি পাচ্ছিলা না, বাট এখন তোমার চাপও কমিয়ে ফেলেছো, তার মানে ও এমনিতেই বেড়ে যাবে। মানে তুমি যদি তাপমাত্রা নাও কম বাড়াও, চাপ কমানোর কারণে ওর আয়তন এমনিতেই বেড়ে যাবে। তার মানে এখন আগে তোমার যেমন 3 গুণ করা লাগছিল, এখন কিন্তু তোমার তাপমাত্রা 3 গুণ বাড়ানো লাগবে না, কম বাড়াইলেই হবে, অল্প একটু বাড়াইলেই হবে, কারণ চাপ তুমি কমিয়ে ফেলেছো। বুঝো নাই? চাপ তুমি কমিয়ে ফেলেছো, চাপ কমালে তো আয়তন এমনিতেই বাড়ে। তার মানে তুমি এখানে দুইটাই তোমার হেল্পিং ফ্যাক্টর, তাপমাত্রাও বাড়াচ্ছ আবার তুমি চাপও কমাচ্ছ, দুইটাই তোমাকে হেল্প করছে আয়তন বাড়াতে। বুঝতে পারছো জিনিসটা? ফিলিং মানে ভিতর থেকে ফিল করতে পারছো কি হচ্ছে? যারা বোঝো না তাদের কাছে মেলা পেঁচানো লাগতে পারে, তো তারা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবা, এত কি তাই না? এত কিছু কি তোমার কাছে চাইছে? না, তোমার কাছে জাস্ট সূত্র থেকে T2টা চাইছে। তাহলে লিখো P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে T2। তাহলে এই T2টা এ পাশে চলে আসবে, এই T2 যদি এ পাশে চলে আসে তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে P2 V2 ডিভাইডেড বাই P1 V1 ইন্টু এই T1টা উপরে চলে যাবে। তাহলে গুণ করো সব। P2 V2 কত? P2 হচ্ছে 0.5, V2 হচ্ছে 3V, P1 কত? P1 হচ্ছে 2, V1 কত? V1 হচ্ছে V, এই যে V1 হচ্ছে V ইন্টু T1 কত? T1 হচ্ছে 298। তাহলে V কাটা যায়, তাই না? কত আসে তাহলে? তাহলে 0.5 ইন্টু 3 ইন্টু 298 ডিভাইড বাই 2, তাহলে 223.5, 223.5 কেলভিন। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো এবার যে তোমার টেম্পারেচার উল্টা কমানো লাগতেছে। হ্যাঁ, কি হইলো ভাই? দেখো তো ব্যাপারটা, মানে ব্যাপারটা এমন হইলো যে এখন কিনা তোমার টেম্পারেচার কমানো লাগতেছে, না কি করা লাগতেছে? বুঝতে পারছো? না, এত থেকে এততে অবনমিত করা হলো, এতটুকু অবনমিত করা বলে নাই, বলছে এত থেকে এত এ অবনমিত করা হলো, মানে 2 ATM ছিল ওইখান থেকে 0.5 এ নিয়ে যাওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে তুমি চাপ এত পরিমাণ কমায় ফেলছো যে তোমার তখন টেম্পারেচারটা উল্টা আরো কমানো লাগছে অ্যাডজাস্ট করতে গেলে। তাপমাত্রা বাড়বে কেন বাবা? তুমি ওই যে ওই তো বুঝো নাই, মানে তোমার চাপটা তো অনেক কমায় ফেলছো। দেখো এটার 4 গুণ করে ফেলছো তুমি, দেখো এটা 4 গুণ হয়ে গেছে, মানে 4 গুণ তুমি কমায় ফেলছো এটাকে। এখানে তোমার সমস্যাটা হয়ে গেছে, বুঝছো? ক্লিয়ার? সবার মিলছে এটা? এই যে P1 V1 বাই T1, P2 V2 বাই T2। তাহলে আমার T2 দরকার, T2 এর পাশে চলে গেল, তাহলে P2 V2 ডিভাইডেড বাই P1 V1, T1 টা গুণ হয়ে যাবে। P2 কত? P2 হচ্ছে 0.5, V1 কত? V1 হচ্ছে 3V, আয়তন কত করা হয়েছে? 3 গুণ। তারপরে P1 কত? P1 হচ্ছে 2 ATM, V1 এ হচ্ছে V, আর T1 হচ্ছে 298, কেটে গেল। ঠিক আছে, এই হচ্ছে 223 বাই 0.5 কেলভিন। আমি সেলসিয়াসে করব না, ইয়াতে লিখে দিব। ওকে, ক্লিয়ার। কেলভিন সেলসিয়াস একটা নিলেই হলো বাবা, নিলেই হলো। অবনমিত মানে হচ্ছে এখান থেকে কমিয়ে এখানে আনা হলো। ওকে, এটা পারবা? এত কেলভিন তাপমাত্রা এবং এত কিলো প্যাসকেল চাপে 1 মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্র পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হলো। একটি নির্দিষ্ট উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ
3 মিটার হলো। ম্যাথটা ফিল করতে হবে, খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা করার পরে আমরা আরো সুন্দর একটা ম্যাথে যাব। স্যার সূত্রটা বুঝি নাই। বাবা রে, সূত্রটা আজকে পড়াই নাই রে বাবা, সূত্রটা আদিমকালে পড়ানো, আদিমকালে। হ্যাঁ, সব সময় কি কেলভিনে করব? সূত্রে বসানোর সময় সব সময় কেলভিনে বসাতে হবে ভাইয়া, আগের ক্লাসে বলেছি। হ্যাঁ, আচ্ছা, সূত্রে বসানোর সময় সব সময় কেলভিনে বসাবো। দেখো বলছে এত কেলভিন তাপমাত্রা এবং এত কিলো প্যাসকেল চাপে 1 মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্র পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হলো। মনে করো তুমি হচ্ছে সমুদ্রতে ঘুরতে গেছো, ঠিক আছে, এই হচ্ছে তোমার সমুদ্র, ঢেউ খেলতেছে, ঠিক আছে, তুমি গেছো মনে করো মালদ্বীপে বেড়াতে, মালদ্বীপের সেই সমুদ্র, এবং এখান থেকে তুমি একটা বেলুন এই একটা বেলুনকে ছেড়ে দিছো, ঠিক আছে। তাহলে এই অবস্থায়, এই যে বেলুনকে এখানে তুমি রাখছো, এই অবস্থায় সমুদ্র পৃষ্ঠে কত তাপমাত্রা ছিল? বলো বলো বলো। তখন এর তাপমাত্রা হচ্ছে T1 কত? 298 কেলভিন। খুবই স্বাভাবিক যে এটা সি গ্রাউন্ড লেভেলে আছে, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এত কিলো প্যাসকেল, তাহলে কিলো প্যাসকেলই রাখো, সমস্যা কি? P1 হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, এটাই রাখো, কোনো সমস্যা নাই, এটিএম নাই তো নাই। এত মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্র পৃষ্ঠ হতে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, হলো, হলো তো হলো। এক কাজ করো, তুমি এক কাজ করো, বেলুনটা হচ্ছে কি গোলাকার বেলুন কিনা বলে দেয় না, এটা একটা মানে বড় গাধামি করছে, তো এটা একটু বলে দিতে হবে যে এখানে এত মিটার ব্যাসার্ধের গোলাকার বেলুন, ঠিক আছে, ব্যাসার্ধ বলে দিছে মানে আসলে গোলক আকার, ঠিক আছে, গোলক আকার, গোলক আকার, ওকে, গোলক আকৃতি মানে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল। তাহলে বলো দেখি এর আয়তন কত হবে, V1 কত হবে? এই বাচ্চারা বলো, V1 হচ্ছে 4/3 পাই আর কিউব, মনে আছে? মনে আছে এটা? আয়তন 4/3 পাই আর কিউব, যদি গোলক আকার বেলুন হয়, গোল 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 গোল্লা বেলুন। পড়ছো না ম্যাথে 4/3 ঘন জ্যামিতি, ক্লাস 10-এ ছিল হায়ার ম্যাথ। যাদের হায়ার ম্যাথ ছিল না তারা এটা মুখস্থ করে নাও যে কোনো গোলাকার বস্তুর আয়তন হচ্ছে গোলক আকার। হ্যাঁ, একটা ফুটবলের আয়তন হবে 4/3 পাই আর কিউব, ওকে। আচ্ছা, তাহলে 4/3 পাই আর কিউব রেখে দাও এটা, ওকে। এবার বেলুনটা আস্তে 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 ভাইয়া উপরের দিকে উঠছে, বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যত উপরের দিকে উঠবা, তুমি যত উপরের দিকে উঠবা, চাপ কমে না বাড়ে? চাপ বাড়ে না কমে উপরের দিকে উঠলে? বলো, উপরের দিকে উঠলে চাপ বাড়ে না কমে? উপরের দিকে উঠলে চাপ কমে। এই কে বলছে বাড়ে? একদম। হেৎ, কি রে, বলে উপরের দিকে উঠলে চাপ বাড়ে, কি একটা অবস্থা। শেষ, শেষ, সব শেষ, কি একটা অবস্থা। চাপ কমে 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 বাবা, উপরে উঠলে চাপ কমে, ঠিক আছে, বায়ুমণ্ডল কমতে থাকে না রে বাবা, চাপ তো কমবে না। তাহলে উপরে উঠলে চাপ কমছে, উপরে উঠলে তাপমাত্রা কমে না বাড়ে? উপরে উঠলে তাপমাত্রা কমে না বাড়ে? উপরে উঠলে তাপমাত্রাও কমে, ঠিক আছে। যত তুমি মানে বায়ুমণ্ডল থেকে একটু উপরের দিকে উঠবা, তাপমাত্রাও কমে। তো এখন দেখো ভাই, তাপমাত্রাও কমতেছে, চাপও কমতেছে, তাহলে বেলুনটা কি ফুলে উঠবে না? দুইটাই তো তোমার এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে, দুইটাই তোমার মানে অনুকূলে কাজ করছে, চাপও কমছে, তাপমাত্রাও বাড়ছে, সরি তাপমাত্রাও কমছে, ও তাপমাত্রা কমছে, চাপ বাড়ছে, কমছে। তো দুইটা কিন্তু এক্স ফ্যাক্টর না, দুইটা বিপরীত ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে। কিভাবে বুঝলাম তাপমাত্রা কমছে? যে দেখো তাপমাত্রা বলেই দিয়েছে যে এটা তাপমাত্রা কমছে, কিন্তু উপরে উঠলে কিন্তু তোমার চাপ কমে, তাহলে চাপ কমলে আয়তনটা বাড়তে চেষ্টা করবে, আবার তাপমাত্রা কমায় আয়তনটা কমতে চেষ্টা করবে। কিন্তু এখন ওভারঅল বেলুনটা কি হবে সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর, ওকে। আচ্ছা, যাই হোক, সেটা আমরা পরের ম্যাথে দেখবো, ভালো করে বোঝার চেষ্টা করব।
মানে উপরে উঠলে সবসময় তাপমাত্রা কমে এমনটা না, সেটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা আসলে ডিপেন্ড করে। দেখো বলছে একটি নির্দিষ্ট উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ হয়ে গেল 3 মিটার। মানে যখন তুমি কিনা একটা নির্দিষ্ট উচ্চতায় গেলা, যখন তুমি একটা নির্দিষ্ট উচ্চতায়, ধরো এইচ উচ্চতায় গেলা, তখন এই বেলুনটার ব্যাসার্ধ হয়ে গেল কত? 3 মিটার। তাহলে তখন ভি2 কত হবে বলো? তাহলে ভি2 কত হবে? ভি2 হবে 4/3 পাই, এটা হচ্ছে R1 কিউব দাও, এটা R2 কিউব দাও, R2 কিউব। ওকে, টেম্পারেচার কত? টেম্পারেচার T2 হচ্ছে 252 কেলভিন, 252 কেলভিন। এবার চাপ কত? P2 চাইছে, তো P2 ইকুয়াল কত? পারা যাবে? তোমাকে কিন্তু উচ্চতাটাও বের করতে দিতে পারে, বাট এই ম্যাথে উচ্চতা চাই নাই, ধরো এখানে কত উচ্চতা গেছে এটাও চাইতে পারে। এটা আমরা ম্যাথ দেখবো আরেকটা। তাহলে দেখো P1 V1 T1 তিনটাই তোমার জানা, এখানে V2 T2 তোমার জানা, P2 পারা যাবে না? অবশ্যই পারা যাবে, করে ফেলো। তাহলে সূত্র কি তোমার? তোমার সূত্র বলে P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। দাদা তোমার কি বের করতে হবে? তোমার বের করতে হবে P2। তাহলে তুমি এক কাজ করো, আচ্ছা আগে আমরা ডাটাগুলো বসাই ফেলি, অনেক কিছু কাটাকাটি যাবে এখানে, ঠিক আছে? তো P1 এর জায়গায় তুমি 101.325 V1 এর জায়গায় তুমি বসাও 4/3 পাই R1 কিউব। R1 মানে কত? এই যে এটা হচ্ছে আমার R1, তাহলে R1 এর জায়গায় আমি 1 কিউব বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই T1 কত? T1 হচ্ছে 298 কেলভিন ইকুয়াল P2টা আমার বের করতে হবে ইন্টু 4/3 পাই R2 কিউব। R2 কত? এই যে এটা হচ্ছে আমার R2, তাহলে R2 এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, 3 কিউব ডিভাইডেড বাই টেম্পারেচার আমার কত? 298, সরি 252। তাহলে আমার এখানে কাটা যায় কি কি বলো দেখি? 4/3 পাই কাটা যায়, 4/3 পাই কাটা যায়। তাহলে এই পাশে থাকে কি কি? এই পাশে থাকে হচ্ছে 101.325, 1 কিউব মানে 1, এটা লেখার দরকার নাই, ডিভাইডেড বাই 298 ইকুয়াল P2 ইন্টু এই 3 কিউব করলে কত হয়? 3 কিউব মানে 27, এটা না দেখে দিলে আবার অনেকে বুঝবে না, ঠিক আছে? তোমরা খুব ম্যাথ ভালো পারো যে, এই জন্য 3 কিউব 27, এটা কিন্তু অনেকে জানে না। তাহলে 27 ডিভাইডেড বাই 252। ওকে, কত আসে? করে ফেলো। এর পরের ম্যাথটা হবে একদম ধোঁয়াধার ম্যাথ, ঠিক আছে? এর পরের ম্যাথটা হবে ধোঁয়াধার ম্যাথ, ফিলিংসে ভরপুর একটা ম্যাথ। তাহলে P2 হবে 101.325 ইন্টু 252 ডিভাইডেড বাই 27 ইন্টু 298, 3.17। তাহলে P2 হচ্ছে 3.17 কিলো প্যাসকেল। এককটা আবার ঠিক মতো দিও, হ্যাঁ, কিলো প্যাসকেল। ওকে, ক্লিয়ার? এইচ বের করতে হলে কি করতে হবে? আমরা করব, সব করব। সব ইচ এন্ড এভরিথিং আমরা করে ফেলবো। এই ম্যাথটা কিন্তু এত প্যাচ ছিল না, জাস্ট নর্মালি আগের সব বলে দিয়েছে, পরের সব বলে দিয়েছে, ধুমধাম সূত্র বসায় ডান। ওকে ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যেতে পারি কিনা বলো? পরের ম্যাথে যেতে পারি? ভাই ভি এর মান কই পেলেন? নিচে দোকান আছে, দোকান, ওই দোকানে যে আমি বলছি ভাই একটা ভি এর মান কত, তখন ভাই বললো 10 টাকা।
তখন আমি বললাম ভাই আমাকে দুইটা ভি এর মান দিবেন, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2। 20 টাকা দিলাম, দুইটা ভি এর মান কিনে এনে এখানে বসাই দিছি। সিম্পল। পরীক্ষার হলে বসবা, লিখতেছো V1 V2 দরকার, স্যাররে বলবা স্যার আমার দুইটা ভি এর মান লাগবে, খাত বাইরের দোকানে যাইতে হবে। হ্যাঁ, পরে স্যাররে বলে পারমিশন নিয়ে দোকানে যাবা, 20 টাকা দিবা বা তোমার এলাকায় জয় টাকা দাম, জয় টাকা দিবা, দুইটা ভি এর মান নিবা, চলে আসবা। আর না হয় আগে থেকে দুইটা ভি এর মান, ও না, পরীক্ষায় কত ভি এর মান লাগবে সেটা তো তুমি জানবা না, তো পরীক্ষার হল থেকে কিনতে যাইতে হবে, আগে কিনে এনে কিন্তু লাভ নাই। ঠিক আছে। ভি হচ্ছে 4/3 পাই আর কিউব। এই যে ব্যাসার্ধ বলে দিয়েছে, তো ব্যাসার্ধ জানা থাকলে, কোন একটা গোলকের ব্যাসার্ধ জানা থাকলে আয়তন বের করা যায়। 4/3 পাই আর কিউব। কিলো প্যাসকেল বসাননি, বসাইছি তো কিলো প্যাসকেল, এই যে, এই যে কিলো প্যাসকেল, এই যে 101.325, 101.325 বসাইছি তো। ওকে, চলো এবার আমরা ডেঞ্জারাস একটা ম্যাথে যাব, যে ম্যাথটা তোমরা আমাকে অনেকে করে দিতে বলেছো, ভাই এই ম্যাথটি করে দিয়েন। তো চলো করে দেই এই ম্যাথটা এবার। ওকে, চলো। উম না, এটা তো সেই ম্যাথটা না, আমি যে ম্যাথটা চাচ্ছিলাম এটা সেটা না। তো হইলো এটা? তো বইও না এখানে। কি একটা অবস্থা, একটু দাঁড়াও। তো মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, ওই ম্যাথটা আমি দেখি একটু ব্রেক দিয়ে পরে আমি বই এনে করাচ্ছি। আপাতত এটা করি তাহলে, চলো আপাতত এটা করি। বলো, উদ্দীপকের বেলুনটির আয়তন উহার সর্বাধিক প্রসারণ আয়তনের 7/6 এই কথাটা বুঝতে লেগে অনেকের মানে মাথার মগজ খুলে পায়ে পড়ে যায়। হ্যাঁ, পরে মনে করো আর হাঁটা চলা করতে পারে না, মানে এত দুর্বল ব্রেইন আমাদের সোনার ছেলেদের। ঠিক আছে, কি বলছে, উদ্দীপকে বেলুনটির আয়তন উহার সর্বাধিক প্রসারণ আয়তনের 7/6, মানে বলছে ও সর্বোচ্চ যতটুকু প্রসারিত হতে পারে তার 7/6 হয়ে গিয়েছে। বুঝতে পারছো, মানে ও যদি, মানে এটাকে বাংলা ভাষায় বললে, ও যদি সর্বোচ্চ ওর ক্ষমতা হয় 7, তাহলে ও 6-এ চলে গেছে, মানে মরতে মরতে মানে মরার কি মানে 2 পায়ে কবরে চলে গেছে। হ্যাঁ, এখন খালি হার্টটা বন্ধ হওয়া বাকি। ঠিক আছে, এই যে বলে 6/7, এটা 7/6 বলে, 6 ভাগের আবার 7 ভাগ হয়, মানে আমি তোমারে 6 ভাগ করলাম, 6 ভাগ করে আমি 7 জনকে দিতে পারবো। হ্যাঁ, তখন আর একজন কবে না। হ্যাঁ, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি টুকরো একটি মনের দাবিদার, বলবে না? তখন কি করবা? 6 ভাগ করে 7 ভাগ দিতে গেলে, 7 জনকে দিতে গেলে, হ্যাট, আনসার। তার মানে হচ্ছে ও ওর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার কোথায় চলে গেছে, 7/6 হয়ে গেছে প্রসারিত, মানে আর একটুকু হইলেই ও একদম সর্বোচ্চ হয়ে যাবে, আর তার একটু হইলেই দুম ফেটে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো বেলুনটার কথা বলেছে 25°C তাপমাত্রায় এত সেন্টিমিটার কিউব, তার মানে এই যে আয়তনটা, এই আয়তনটা, তাহলে ওর এখনকার আয়তন কত ভাই বলো তো? ওর এখনকার আয়তন হচ্ছে, লিখো লিখো লিখো, এভাবে বেলুনের মধ্যে লিখে দে। হ্যাঁ, ওর এখনকার আয়তন হচ্ছে ভি ইকুয়াল, এটাকে ধরলাম আমি V1, এটাকে ধরলাম V1, V1 কত, 1200 সেন্টিমিটার কিউব, তাই না? V1 হচ্ছে 1200 সেন্টিমিটার কিউব। এখন তোমাকে প্রশ্নে যে কথাটা বলেছে যে V1 হলো, V1 ইকুয়াল, প্রশ্নে কি বলেছে বলতো? প্রশ্নে বলেছে V1 ইকুয়াল ভি ম্যাক্স এর মানে সর্বোচ্চ আয়তনের, ভি ম্যাক্স, ভি ম্যাক্স এর 7/6
এটুকু বোঝো, V1 ইকুয়াল Vmax এর এটা, এটা বুঝতে হবে তোমাকে। মেহের আফরিন, মায়ের দেওয়া হবে, মায়ের, ঠিক আছে, Vmax এর 7/6 ওকে। বুঝি নাই, বুঝি নাই, বলছে এই আয়তনটা, এই যে বেলুনের আয়তন, উহার সর্বাধিক প্রসারণ আয়তনের 7/6 তার মানে এই আয়তনটা সর্বোচ্চ আয়তনের এটা এত গুণ, এটাই জাস্ট এই কথাটাকে আমি এভাবে লিখেছি যে এই আয়তনটা উহার সর্বাধিক প্রসারণ আয়তনের 7/6। তো V1টা বলে দিয়েছে না, তাহলে Vmaxটা পাওয়া যাবে না, যে সর্বোচ্চ কতটুকু প্রসারিত হতে পারে এটা পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে। তাহলে Vmax কত হবে? আচ্ছা এটাকে আমি আবার এই এরটাকে, এর মানে কি, সেই ক্লাস 2 এ পড়ে আসছো, এর মানে গুণ, তাই না? এর মানে হচ্ছে গুণ, এটা ছোটবেলায় পড়ে আসছো, ইন্টু 6/7। তাহলে Vmax কত? Vmax হচ্ছে 7V1/6। তাহলে 7 ইন্টু V1 কত? 1200/6। তাহলে Vmax কত? Vmax কত হয় বলো? 7 ইন্টু 1200/6, 1400। তার মানে বেলুনটা সর্বোচ্চ 1400 সেন্টিমিটার কিউব পর্যন্ত প্রসারিত হতে পারবে। বেলুনটা সর্বোচ্চ 1400 সেন্টিমিটার কিউব পর্যন্ত প্রসারিত হতে পারবে। বুঝলা? এর বেশি গেলেই দাম ফেটে যাবে, ধুম করে ফেটে যাবে। ওর আয়তন এখন 1200 আছে, বাট ও যদি বাই এনি চান্স 1400-তে যায় ও শেষ, ঠিক আছে, হ্যাঁ, পটল তুলে ফেলবে। এখন বলছে বেলুনটি যদি 45 ডিগ্রি তাপমাত্রায় কোনো স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে বেলুনটা কি ফেটে যাবে? তো তুমি জানো যে কখন ফেটে যাবে, তুমি কখন ফেটে যাবে জানো বলো তো? যদি ওর আয়তন 1400 সেন্টিমিটার কিউব হয়ে যায় তাহলে ও ফেটে যাবে। তো তোমার হচ্ছে এখানে, এখানে এত তাপমাত্রায় আয়তন হচ্ছে এত, তাহলে 45 ডিগ্রি তাপমাত্রায় আয়তন কত হবে সেটা তুমি বের করতে পারবা না। এবং এখানে চাপের কোনো কথা বলেনি, চাপের কোনো কথা বলেনি, তার মানে চাপ এখানে কনস্ট্যান্ট, এখানে প্রেসার কনস্ট্যান্ট, বুঝে নিতে হবে, প্রেসার কনস্ট্যান্ট, কোথাও চাপের কথা বলা হয় নাই। তার মানে এই ক নাম্বারটা যদি আমি সলভ করি, ক নাম্বারটা হবে হচ্ছে V1/T1 ইকুয়াল হচ্ছে V2/T2, তাই না? তাহলে T1 কত? T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন, 273 যোগ করো, এটা হচ্ছে আমার T2। আমি দেখতে চাই এই তাপমাত্রায় কত আয়তন হয়, তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার সাথে 20 যোগ করলে কত হয়? 318 কেলভিন। ওকে। V1 কত? V1 হচ্ছে ওই যে 1200, V1 হচ্ছে 1200 সেন্টিমিটার কিউব। আমি দেখতে চাই এই তাপমাত্রায় V2 কত হয়, তাহলে আমার এখান থেকে V2 কত হবে? V2 হবে, এটা গুণ হবে, তাহলে V1T2/T1। তাহলে V1 কত ভাই? V1 হচ্ছে 1200 ইন্টু T2 কত বলতো? 318/T1 কত? T1 হচ্ছে 298। তাহলে V2 কত আসে? তাহলে V2 আসে কত বলো? 1200 ইন্টু 318/298, 1280, তাহলে আসে 1280.53 সেন্টিমিটার কিউব। তার মানে এত ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি নিয়ে যাও তাহলে বেলুনের আয়তন দাঁড়াচ্ছে এত, তাহলে বেলুনটা কি ফাটবে নাকি ফাটবে না বলো দেখি? এটা তোমাকে বের করতে তো বলেছেই, তারপরে বলেছে বেলুনটা কি ফাটবে নাকি ফাটবে না। তোমার কি মনে হয় বেলুনটা কি ফাটবে বলো?
বেলুনটা ফাটবে না, কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা এত, মানে সর্বোচ্চ এতটুকু প্রসারিত হতে পারে, বাট এত ডিগ্রি তাপমাত্রায় এতটুকু হতে পারবে ও, তাই না? তার মানে ও ফাটবে না। গুড। ওকে, সো ম্যাথটা আমি যেটা চেয়েছিলাম সেটা পাই নাই এখানে। যাই হোক, ওইটা আমরা অ্যাডভান্সে করবো, না হয় প্যারা নাই। সো আমরা অনেকগুলো ম্যাথই দেখে ফেললাম। বলো, ম্যাথ কি কারো কাছে কঠিন মনে হচ্ছে? শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। ধরো তোমাদের কাছে মানে জীবনটা প্রতিনিয়ত তোমরা নতুন নতুন ভাবে শিখছো, নতুন নতুন ভাবে দেখছো, মানে জীবনটা কিন্তু মোটেও সহজ না। তুমি ভাবছো যে পড়ালেখাই মনে হয় দুনিয়ার সব থেকে কঠিন কাজ এই সময়ে, বাট না, মানে আসলে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত জীবনের কঠিন। প্রত্যেকটা মুহূর্ত তোমাকে স্ট্রাগল করতে হবে, তুমি যত বড়ই হও না কেন, তুমি যত বড় মানুষই হও না কেন, সব সময় দেখবা যে তোমার কারো না কারো আন্ডারে থাকা লাগছে। সো প্রত্যেকটা সময় তুমি কোথাও না কোথাও কারো না কারো কাছে বদ্ধ, বুঝলা? সো যে কারণে তোমাকে যেটা করতে হবে, নিজের প্রতি সবসময় খুশি থাকতে হবে, নিজের প্রতি সবসময় আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং লাইফ একটা স্ট্রাগল, এটা তোমাকে মেনে নিতে হবে, এবং এটা মেনে নিয়ে তোমাকে কাজ করে যেতে হবে, এবং সবসময় কাজ করতে হবে। তোমার রেজাল্টটা কি আসছে মানে সেটা তুমি দেখবা, দেখবা না এমনটা না, মানে এমন না যে তুমি কাজ করে ফেললা, রেজাল্ট যেমন তা আসুক না, বাট কাজ করার সময় তুমি এমন ভাবে কাজ করবা যাতে রেজাল্ট যদি কখনো খারাপ আসে, রেজাল্ট মানে আমি বলছি না যে পড়ালেখার রেজাল্ট 100-র মধ্যে কত পেলা সেটা বলছি না, যে কোনো কাজ, যে কোনো কাজের তো তুমি একটা রেজাল্ট প্রেডিক্ট করো, তাই না? যে আমি এটা চাই, তো তুমি যে ফলাফলটা চাও সেটাকে আমি রেজাল্ট বলছি। তুমি সবসময় কাজ এমন ভাবে করবা, রেজাল্ট যদি তোমার কখনো খারাপ আসে তাও যাতে তোমার মনের মধ্যে কখনো আফসোস না থাকে যে আমি আমার জন্য রেজাল্ট খারাপ করছি। মানে কাজে তুমি তোমার 100% দিবা, কখনো তুমি ঘাটতি রাখবা না। যেমন আমি বুয়েট এক্সাম দিয়ে বের হলাম, বুয়েট এক্সাম দেওয়ার পরে আমি আমার এক আঙ্কেলের বাসায় থেকে বুয়েট এক্সাম দিয়েছিলাম, কারণ ঢাকায় আমার সেরকম কেউ নাই, ঠিক আছে? এবং আমার আমার একটা অভ্যাস ছিল যে আমি সবসময় একা যাইতাম, যেখানে যেখানেই পরীক্ষা হোক না কেন, যাই হোক না কেন, আমি একা যাইতাম। আমি কখনোই ওইভাবে ডিপেন্ডেন্ট ছিলাম না যে আমাকে রেখে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাকে বুয়েট পরীক্ষা, এত বড় পরীক্ষা, আমার বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি সবাইকে আমার সাথে যাইতে হবে, নো, আমি একা পারবো। জাস্ট আমাকে থাকার জায়গা দিলে আমি একা পারবো, ঠিক আছে? সো এক আঙ্কেল ছিল, উনার ওখানে ছিলাম, বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার সময়ও ছিলাম, বুয়েট রিটেন পরীক্ষার সময়ও ছিলাম। তো রিটেন পরীক্ষা দেওয়ার পরে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো যে শিশির কি অবস্থা, পরীক্ষা কেমন হলো? তো পরীক্ষা কেমন হলো এটার উত্তরটা আমি কি দিয়েছিলাম জানো? আমি বলেছিলাম যে আঙ্কেল, আমি যতটুকু পারার ততটুকু আমি দিয়ে আসছি, নিজের এন্ড থেকে আমার কোনো আফসোস নাই, ঠিক আছে? মানে আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি, আমি তার সবটুকু দিয়ে আসছি, মানে আমার কোনো আফসোস নাই। চান্স হইলে হবে, না হইলে না হবে, বাট আমি চান্স না পাইলে আমি কখনো নিজেকে দোষ করব না যে আমি আর একটু ভালো পরীক্ষা দিতে পারতাম, আমি এর থেকে ভালো পরীক্ষা দিতে পারতাম না, আমার মধ্যে আর নলেজ ছিল না, আমার মধ্যে আর অ্যাবিলিটি ছিল না, আমি যতটুকু পারার ততটুকু দিয়ে আসছি। সো এই মেন্টালিটিটা তোমাকে রাখতে হবে যে তুমি যতটুকু পারো, যতটুকু তুমি জানো, যতটুকু তোমার মধ্যে আছে, সবটুকু উজাড় করে দিয়ে কাজ করার মেন্টালিটি তোমাকে রাখতে হবে। সো তুমি এইভাবে নিজেকে বিল্ড আপ করো, স্কিল বিল্ড আপ করো, যতটুকু জানো, যেই কাজই করো নিজের সর্বোচ্চটা দাও, ঠিক আছে? যাতে কাজ করার পরে তোমার এটুকু মনে না হয়, ইস, যদি আর 2টা দিন সময় পাইতাম, যদি এইটা পড়ে যাইতাম, ঠিক আছে, যদি এই কাজটা করতাম, যদি এই জিনিসটা শিখে নিতাম। কেউ তোমার এই কথার দাম দিবে না, তুমি নিজেও তোমার এই কথাকে দাম দিতে পারবা না। ইস, যদি এটা করে যাইতাম, মানুষজন মানে হাসাহাসি করবে এইসব কথা বললে। আমি দেখি পরীক্ষাতে খারাপ করার পরে অনেকে বলে, আরে দোস্ত, হ্যাঁ, যতটুকু পড়ছি ততটুকু কমন পাইছি, যদি ওইটা পড়ে যাইতাম তাহলে মামা পরীক্ষার হলে ফার্স্ট হয়ে যেতাম। কে নিষেধ করছিল তোমাকে ওইটা না পড়ে যাইতে? কেউ করছিল নিষেধ করছিল পড়ে যাইতে, না পড়ে যাইতে নিষেধ করছিল? কেউ করে নাই, তুমি পড়ে যাও নাই। তো তুমি এই কথা কখনোই আর বলবা না যে ইস, যদি এটা করে যাইতাম তাহলে হয়তো বা আমি সাকসেস হইতে পারতাম। সো
জীবনে যত ভুল হয়েছে, যত ভ্রান্তি হয়েছে, যত তুমি ফেইলিয়ার হয়েছো, প্রত্যেকটার দোষ তুমি নিজেকে দাও, তুমি নিজে দোষী, আর কাউকে দোষী দিও না। ঠিক আছে, ওই টিচার ভালো পড়ায় নাই, ওই ভাই ভালো পড়ায় নাই, হ্যাঁ, বাসায় খাওয়ান পাই নাই, হ্যাঁ, মোবাইলে এমবি পাই নাই, খাতা পাই নাই, কলম পাই নাই, লাইট জ্বলতো না, হ্যাঁ, এগুলা ইয়া দিও না, নিজেকে দোষ দাও। আমি পড়ি নাই, আমি পড়ি না, আমি কিছু পারি নাই, শেষ কথা, শেষ, ডান, মামলা ডিসমিস। ঠিক আছে, আমি বলদ, আমি গরু, আমি মুরগি, আমি ছাগল, আমি কিছু করি নাই, এই জন্য আমি সাকসেস পাই নাই, ডান। এটা যতদিন পর্যন্ত না দিতে পারবা ততদিন পর্যন্ত তুমি সাকসেস হতে পারবে না। যে কোনো সাকসেসের প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, নিজেকে স্বীকার করা যে আমি একটা গাধা। ঠিক আছে, তুমি বুয়েটে যাও, বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষার আগে আমরা তো পড়াশোনা করি, মনে করো এক রুমে আমরা 5 জন আছি, তো লাগে একটা ম্যাথ করতে 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 ম্যাথ মিলে নাই, এক একজনের রিয়াকশন কি, আরে ভাই আমি এত বড় বলদ কেমনে, আমি কেমনে ভুল করতে পারি, দ্যাটস দ্য রিয়াকশন। এটা তোমাদের থাকতে হবে যে আমি এত বড় গাধা কেমনে। বুঝতে পারছো? আর অনেক কি করে, এই ম্যাথ মিললো না কেন, মনে হয় আমারে ভালো করে পড়াই নাই, এবারে আমারে ভালো করে পড়াই নাই। না, এই কাজ করা যাবে না। ওকে, চলো, বহুত কথাবার্তা হইলো, কলম কই গেল? এই তো, চলো। এ ভাই শোনো, এখানে মাথার উপরে বড় করে অ্যাভোগাড্রো সূত্র লিখে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে যখন তোমাকে ম্যাথ দিবে তোমার মাথার উপরে কিন্তু লিখে দিবে না, এই বাবা দেখো এটা অ্যাভোগাড্রো সূত্র দিয়ে করো, এটা কিন্তু তোমাকে বলে দিবে না, বুঝছো? তোমাকে ম্যাথ পড়ে বুঝে নিতে হবে যে এটা অ্যাভোগাড্রো সূত্র নাকি অ্যাভোগাড্রো সূত্র না। বুঝতে পারছো? ভাইয়া মেডিকেলে কি এরকম কোশ্চেন আসে? মেডিকেলে এর থেকে অনেক সহজ আসে। মেডিকেলে আসে কি বলতো, চাপের একক কি, শেষ, মেডিকেল কোশ্চেন। তাপমাত্রার একক কি, মেডিকেল কোশ্চেন, শেষ। বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে, কোনটি ধ্রুবক থাকে, শেষ, মেডিকেল কোশ্চেন। মেডিকেল কোশ্চেন এগুলো আসে না, মেডিকেল কোশ্চেন সহজ, এগুলো সব ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন, ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয়, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি, গুচ্ছ, সব পরীক্ষার মধ্যে সব থেকে সহজ কোশ্চেন আসে মেডিকেলে। বুঝলা? আর বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয় তার মধ্যে সব থেকে কঠিন, চোখে মুখে আন্ধার দেখানো কোশ্চেন আসে হচ্ছে বুয়েটে। ঠিক আছে, ওরকম এরকমই, মানে বুয়েটে পরীক্ষা দিতে পারাটাই টাফ, মানে এখন বুয়েটে পরীক্ষা দিতে পারাই টাফ। বুয়েটে এবার পরীক্ষা দিচ্ছে মাত্র 10,000 জন, মাত্র 10,000, বাছাই করে 10,000 জন নেওয়া হবে। মানে যারা এইচএসসি তে ভালো করেছে, ভালো মার্ক আছে, ওখান থেকে 10,000 জনকে বুয়েটে নেওয়া হয়। মানে পরীক্ষায় দিতে পারবে না তুমি বুয়েটে যদি তুমি ভালো না করো। আর মেডিকেলে তো ধরো তোমার হচ্ছে 4.5 থাকলে হয়, বেবি 4 থাকলেই হয়, পরীক্ষা দেওয়া যায়। বুঝলা? এক্স্যাক্টলি, পড়াশোনা করলে কিছু টাফ না। একজন বলছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থী হলো বুয়েটিয়ানরা, না 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 না, এ কথা না। শ্রেষ্ঠ শিক্ষার্থী বুয়েটিয়ান, এটা ভুল কথা। ইনস্টিটিউশন দিয়ে কখনো সেরা শিক্ষার্থী বলা যাবে না। বুয়েটিয়ান থেকেও ওই চোর বাটপার পয়দা হয়, ঠিক আছে, ডিএমসি থেকেও চোর বাটপার আসে, ঠিক আছে, ভালো মানুষ বের হয়। সো কোনো একটা ইনস্টিটিউশনের কোনো একটা ছাত্র বেস্ট এটা বলা যাবে না, মানুষ মানুষকে দিয়ে, মানে কাজ দিয়ে বিচার করতে হবে। আমি বলছি যে কোশ্চিনের কথা, বুয়েটের কোশ্চিনটা টাফ আসে, আর ঢাবির কোশ্চেন স্ট্যান্ডার্ড আসে, এবং মেডিকেলের কোশ্চেনটা তুলনামূলক সহজ আসে, এমসিকিউ হয়। হ্যাঁ, বলো এটা, পাশাপাশি দুটি সিলিন্ডারে একই তাপমাত্রা ও একই চাপের অঞ্চলে রাখা আছে, তো দুইটা সিলিন্ডার এঁকে ফেলো, কোশ্চেনের সাথে সাথে ভিজুয়ালাইজ করে এঁকে ফেলবা সবকিছু, বুঝলা? এটা একটা সিলিন্ডার, আধুনিক সিলিন্ডার, হ্যাঁ। মনে করো তুমি একটা সিলিন্ডার কোম্পানি দিয়েছো, তুমি এরকম সিলিন্ডার বানিয়েছো, ওকে, হইলো, নো টেনশন। ওকে,
তাহলে পাশাপাশি দুইটা সিলিন্ডার, এই গেল এই গেল। ওকে, পাশাপাশি দুটি সিলিন্ডার একই তাপমাত্রা, মানে এটাও টেম্পারেচার টি, এটারও টেম্পারেচার টি, এটারও চাপ পি, এইটারও চাপ পি। একই অবস্থায় প্রথমটির চেয়ে দ্বিতীয়টির আয়তন 1.5 গুণ বেশি পাওয়া গেল। মানে এটার আয়তন যদি হয় ভি, ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেল হচ্ছে 1.5 ভি, মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার আয়তন 1.5 গুণ পাওয়া গেল, এই যে বলেছে। এই অবস্থায় প্রথমটির চেয়ে দ্বিতীয়টির আয়তন 1.5 গুণ বেশি পাওয়া গেল। এখন 1.5 গুণ বেশি পাওয়া কথাটা আসলে এই কোশ্চেন গুলো যারা করে তারা মানে কেমন জানি গাধার মতো কোশ্চেন করে। 1.5 গুণ বেশি পাওয়া মানে বোঝায় যে হচ্ছে 2.5 গুণ হয়ে গেছে, ঠিক আছে। তো 1.5 গুণ পাওয়া গেল, আমি এটা মুছে দিলাম তোমাদের কনফিউশন কাটানোর জন্য। 1.5 গুণ পাওয়া গেল। প্রথম পাত্রে নাইট্রোজেন গ্যাস এবং দ্বিতীয় পাত্রে একটি নিষ্ক্রিয় গ্যাস আছে। তো প্রথম পাত্রে আছে হচ্ছে নাইট্রোজেন, ধরো দ্বিতীয় পাত্রে আছে হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাস ধরো আমি হিলিয়াম ধরলাম, কথার কথা। প্রথম পাত্রে 600টি পরমাণু থাকলে প্রথম পাত্রে পরমাণু সংখ্যা হচ্ছে 600টি, এন হচ্ছে 600টি, মানে N1 আর কি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার পাত্র, এটা হচ্ছে 2 নাম্বার পাত্র। 600টি থাকলে দ্বিতীয় পাত্রে অণু এবং পরমাণুর সংখ্যা কত, মানে দ্বিতীয় পাত্রে পরমাণুর সংখ্যা কত সেটা বের করো, ঠিক আছে। তার মানে N2 কত, N2 কত বলো। আমি একটু সহজ করে দেই, হ্যাঁ, এটা পরমাণু না দিয়ে আমি অণু দিয়ে দেই, পরমাণু না দিয়ে অণু দিয়ে দেই, অণু পরমাণুর ভেজালে না যায়, যেহেতু তোমরা ইয়া পড়ো নাই, ঠিক আছে। অণু পরমাণু কেটে দেই, এটাও অণু এটাও অণু। কোন সূত্র পড়বে এটা? টেম্পারেচার প্রেসার স্থির, তার মানে অ্যাভোগাড্রো সূত্র পড়বে, তাই না? টেম্পারেচার প্রেসার স্থির, তার মানে এটা অ্যাভোগাড্রো সূত্র পড়বে। তাহলে অ্যাভোগাড্রো সূত্র আমাদের কি বলে? অ্যাভোগাড্রো সূত্র আমাদেরকে বলে যে N1/V1 ইকুয়াল N2/V2। ওকে, তাহলে এক কাজ করি আমরা, N1 ডিভাইডেড বাই V1 মানে কত? V1 মানে হচ্ছে V, N2/V2 মানে কি? V2 মানে হচ্ছে 1.5V, 1.5V। তাহলে ভাই এই ভি কেটে গেল, তাহলে থাকে কি? তাহলে থাকে হচ্ছে N2 ইকুয়াল, এটা গুণ হয়ে যাবে 1.5 N1, 1.5 N1। ভি না আগে হবে ওই বাবা একই রে, এই গাধা। x/y ইকুয়াল a/b, এটা যদি লেখা যায় তাহলে y/x ইকুয়াল b/a। এটা যদি উল্টাই এটা উল্টে যাবে, দুটাই উল্টাই দিছি, ঠিক আছে। মানে তোমার যদি মনে করো এক হাত নিচে করে ফেলি, মানে উল্টাই ফেলি, তো তোমার তো মাথা নিচে যাবেই, কান টানলে মাথা আসবে, ওই রকম ব্যাপার আর কি। পুরোটা উল্টাই দিছি। V1/N1 V2/N2, তো আমি লিখছি N1/V1 N2/V2। তাহলে এন এর ফর্মুলা পড়ছো, মোল সংখ্যার ফর্মুলা, তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো না একটা ফর্মুলা, বিশ্ববিখ্যাত ফর্মুলা, মনে আছে? N ইকুয়াল W/M ইকুয়াল কি ছিল? N ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইকুয়াল V ডিভাইডেড বাই 22.4। পড়ে আসছিল না এই ফর্মুলাটা, মনে আছে? মোল সংখ্যা মানে W/M, N ডিভাইডেড বাই এত, পড়ে আসছিল এটা? না পড়ে আসলে লিখে ফেলো, W হচ্ছে ভর, N হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, N হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, ঠিক আছে। M হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, W হচ্ছে শুধু ভর। ওকে, হ্যাঁ পড়ে আসছো। তাহলে এখানে এক কাজ করো, N এর জায়গায় তুমি কি লিখবা? N এর জায়গায় এটা লিখতে পারো না? অবশ্যই পারো। তাহলে এখানে N2 এর জায়গায় কি লিখবা? N2 এর জায়গায় তুমি লিখো, N2 এর জায়গায় লিখো বড় N2 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23
ইকুয়াল 1.5 n1 এর জায়গায় লিখো n1 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, কারণ মোল সংখ্যা মানে এটা n ডিভাইডেড বাই এত, তাহলে n2 মানে বড় n2 ডিভাইড বাই এত, n1 মানে বড় n1 ডিভাইড বাই এত, তাহলে এটা কেটে যায়, তার মানে n2 ইকুয়াল 1.5 n1, n2 ইকুয়াল 1.5 n1, তাহলে কত হবে বলো? 1.5 ইন্টু n1, তাহলে n2 ইকুয়াল 1.5 n1, 1.5 ইন্টু 600, তার মানে হচ্ছে 900টা, তাই না? তাহলে n2 ইকুয়াল 900। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এই বলো বাচ্চা কাচ্চারা, ক্লিয়ার কিনা? বলছো সূত্রগুলো তো একক গ্যাসের আয়তনের জন্য, সূত্রগুলো হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, সেটা আমরা পরে দেখবো, আসলে প্যারা নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু সূত্রগুলো নিয়ে খেলাধুলা করি, চলো। রাজি? ঠিক আছে, অ্যাভোগাড্রোর বাকি ম্যাথ তোমরা করে ফেলতে পারবা। হ্যাঁ, এবার আমরা একটু সূত্রগুলো নিয়ে খেলাধুলা করি, চলো। হ্যাঁ চলো। আমরা একটা জিনিস জানি যে ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। এম মানে এম না লিখে আমরা লিখি ডাব্লিউ বাই ভি। রো হচ্ছে ঘনত্ব, ডাব্লিউ হচ্ছে ভর, ভি হচ্ছে আয়তন। ভি হচ্ছে আয়তন। তো আমরা যে ফর্মুলা জানি P1 V1 ইকুয়াল P2 V2, এটা আমরা পড়ে আসছি অলরেডি। তাহলে P1, তাহলে এখান থেকে বলো তো ভি সমান কি হবে? তাহলে এখান থেকে বলো ভি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই রো, ডাব্লিউ বাই রো, ভি ইকুয়াল ডাব্লিউ বাই রো। তাহলে V1 মানে হচ্ছে W1 বাই রো 1 ইকুয়াল P2, V2 মানে হচ্ছে W2 বাই রো 2, W2 বাই রো 2। এখন এখানে কি বলেছিলাম বলো দেখি? বয়েলের সূত্রের ক্ষেত্রে আমার কি ভর কনস্ট্যান্ট না ভর ধ্রুবক থাকে? ভর হচ্ছে ধ্রুবক। তো ভর ধ্রুবক হলে W1 W2 কেটে যায়, তাহলে থাকে কি? তাহলে থাকে আমার হচ্ছে P1 বাই রো 1 ইকুয়াল P2 বাই রো 2, এটা আমরা পড়ে আসছি। তার মানে এটা হচ্ছে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, এটা হচ্ছে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, তাই না? এটা প্রথম বা সেকেন্ড লেকচারে পড়ানো আছে, ফার্স্ট বা সেকেন্ড লেকচারে এই জিনিস পড়ানো আছে, পড়ানো হয়েছে না? এটা বলো 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 বলো। হ্যাঁ, এটা প্রথম বা সেকেন্ড লেকচারে পড়ানো হয়েছে তোমাদেরকে। ভাইয়া মনে রাখার কোনো উপায় বলেন? খাতাতে নোট করছো না? খাতাটা রিভাইজ দিলেই তো হয়ে যায়, খাতাটা সুন্দর মতো রিভাইজ দিবা। আচ্ছা, একজনের একটা প্রশ্ন নেই আমি। ও, ইঞ্জিনিয়ার রিয়াদ বলছিল ভাইয়া টাকা দিলে সব জায়গায় অ্যাডমিট হওয়া যায়, বুয়েট তো কিছুই না। আমার চাচাতো ভাই এর কাছে 70 লাখ টাকা চাইছিল বুয়েটে, সে ভর্তি হয়নি, সে বর্তমানে ঢাবিতে। আহ এটা নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে? আমি মনে হয় ফার্স্ট টাইম এমন কাউকে বলতে শুনলাম যে বুয়েটে টাকা দিয়ে ভর্তি হওয়া যায়, ঠিক আছে? এটা আমি ফার্স্ট টাইম শুনলাম তোমার মুখে, সো এটা নিয়ে আর্গুমেন্টের কিছু নাই, ঠিক আছে? এটা বাংলাদেশে সবাই জানে কোথায় টাকা দিয়ে ভর্তি হওয়া যায় আর কোথায় যায় না, ঠিক আছে? বাংলাদেশে বিসিএস ফিল্ডে দুর্নীতি হতে পারে, তবে বুয়েট ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত কখনো দুর্নীতির কোনো নামগন্ধ পাওয়া যায় না, বুঝলা? ওকে, ইগনোর। এবার আসো, আমরা চার্লসের সূত্র পড়ছি, তাই না? চার্লসের সূত্র পড়ছি আমরা, সেটা হচ্ছে কি V1 বাই T1 ইকুয়াল
V2/T2, তাই না? আচ্ছা, তাহলে V1 মানে কি? এই যে আবারও আমি সেই কাজ করব। V1 মানে হচ্ছে W1 ডিভাইডেড বাই রো 1, ঠিক আছে, ডিভাইড বাই T1। আর V2 মানে কি? V2 মানে হচ্ছে W2 ডিভাইডেড বাই রো 2 ডিভাইডেড বাই T2। তো এটা মানে দেখো এই রোটা নিচে চলে যাচ্ছে, তার মানে W1 ডিভাইডেড বাই রো 1 T1 ইকুয়াল W2 ডিভাইডেড বাই রো 2 T2, তাই না? তাহলে বলো তো এইখানেও কি চার্লসের সূত্রেও ভর ধ্রুবক না? চার্লসের সূত্রেও কিন্তু ভর ধ্রুবক। তাহলে আমার W1 W2 কেটে যায়, তাহলে থাকে কি? এটা থাকে হচ্ছে রো 1 T1 ইকুয়াল রো 2 T2। এটা আবার পি ভেবো না, এটা হচ্ছে রো। রো মানে ঘনত্ব, ঠিক আছে, রো মানে ঘনত্ব, ডেনসিটি। রো ইজ ডেনসিটি। ওকে, ভাই আপনার এক লেখাটা দুইয়ের মতো দেখায়। হ্যাঁ, সামটাইমস এটা আমিও দেখছি, ঠিক ধরছো। এই যে এটা যেমন অনেক সময় দুইয়ের মতো দেখাচ্ছে, এটা ছোট জায়গায় তো এই জন্য এরকম মনে হচ্ছে। প্যারা নাই, চিল। তাহলে আমরা দেখো ঘনত্ব, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। আমরা সবকিছু মনে রাখবো না, আমরা তো বেসিক গুলো জানলে সবকিছু বের করে নিয়ে আসতে পারি না, বলো? W1 W2 কাটা গেল কেন? ভর ধ্রুবক। ভর ধ্রুবক, বয়েলের সূত্র হোক, চার্লসের সূত্র হোক, ভর ধ্রুবক হয়। এক্সপেরিমেন্ট করে দেখালাম, কত কি করে দেখালাম যে আমরা বাইরে থেকে কোনো ভর দিচ্ছি না, বাতাস দিচ্ছি না, তাই না? মুশফিকা নূর, এগুলো কি করান? এগুলো হচ্ছে ABCD EFG, এই করাই। ছোটবেলায় নাকি তোমরা বাংলায় ইংরেজি পড়ো না, এই জন্য ইংরেজি শিখাইতেছে একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা সূত্র আমরা কি পেয়েছি বলতো? আরেকটা সূত্র আমরা পেয়েছি হচ্ছে N1/V1, N1/V1 ইকুয়াল টু হচ্ছে N2/V2, ঠিক আছে? এখন এটার আসলে অনেকগুলো ফরম্যাট পাওয়া যায়, N1/V1 N2/V2, এটার অনেকগুলো ফরম্যাট পাওয়া যায়। চলো আমরা লিখি। তো N1, এটাকে আমি একটু গুণ করি আড়াআড়ি, তাহলে এটা হচ্ছে N1/V2 ইকুয়াল N2/V1, তাই না? এটা আমরা আড়াআড়ি গুণ করে লিখে দিলাম। ওকে, তাহলে N1 মানে কি? N1 মানে হচ্ছে W1 ডিভাইডেড বাই M1, ঠিক আছে, ইন্টু V2 ইকুয়াল W2 ডিভাইডেড বাই M2 ইন্টু V1। আচ্ছা আচ্ছা, V1 V1। আচ্ছা বলো, এখানে কি W1 W2 কাটা যাবে নাকি যাবে না? W1 W2 কাটা যাবে নাকি যাবে না? এখানে কাটাকাটি করা যাবে? HSC 27, এই রক্ত রক্ত জাদু মন্ত্র। আয় হায়, এখানে তান্ত্রিক ছু মন্ত্র ছু আব্রাকাডাব্রা আব্রাকাডাব্রা। তোমরা কি চেনো? আরে ভাই রে, কি হইতেছে এখানে? হয়ে গেছে যা হওয়ার ভাই। কি এখন কি এখানে ব্লাস্ট হবে? না না, কি মা, ওরে বাপরে ওরে বাপরে। তোমরা কি চেনো? উনি কিন্তু একটা লেজেন্ড, ঠিক আছে? আবার এখানে আয় হায়, এই আগুন আগুন এইসব দেখলে তো এখন রাস্তায় ধরবে ধরে। এই যে ভাই মোমবাতি, এই মোমবাতি, এগুলো তো আগুন কি জানি না একটা আছে। রাস্তায় ধরবে না। আপনি তো ভাই CNG তে যান বা বাইকে যান, আমি তো জিনের উপর ভর করে উড়ে উড়ে যাই। আয় হায়, কিভাবে যাইতে হয় আমাকে একটু না না, মন্ত্রটা শেখা, এগুলা বলা যাবে না। মন্ত্রটা শেখা। সবাই এক হয়ে গেলে কেমনে হবে? তাহলে আপনারা আর আমার মধ্যে আমিও তো পার্থক্য মন্ত্র কি? জানি আব্রাকাডাব্রা ছু। এই দিয়ে কিছুই হবে না ভাই। আমি ওরে নাই করে দিতে পারি, বুঝছো? নাই করে দিলে ঝামেলা হবে। না, আমি আপনারে নাই করে দিতে পারি, নাই করে দে। ঠিক আছে? হ্যাঁ। বসে যান। এই দেখো ভাই নাই, গন, ঠিক আছে, ভাই চলে গেছে। ভাই গন। ওকে, চলো। আরে কিছু না, বসাই দিছি। ওকে ওকে ওকে, মাঝে মধ্যে একটু একটু মজা তামাশা, হাসি তামাশা হওয়া ভালো ক্লাসে, তাই না? এরা বলে দেখে ফেলেছি। ওই এই শোনো, আমরা সিরিয়াস মোমেন্টে ছিলাম, আমরা সিরিয়াস মোমেন্টে ছিলাম, ঠিক আছে? এগুলা ভুয়া মন্ত্র জিমি ভাই করতো, জিমি ভাইয়ের দেখছি আগে। দেখো না তোমরা জিমি ভাই এরকম ভুয়া মন্ত্র করে
হারাই গেছিল একবার, ঠিক আছে। এই জন্য আমি আর কি দেখাচ্ছি না, বা দেখাইলে তো ভাই বুঝে যাইতো, তোমরাও বুঝে যাইতা। এগুলা রিয়াল মন্ত্র, এগুলা তোমাদের সামনে দেখানো যাবে না। এই বলো, এখানে W1 W2 কাটা যাবে নাকি যাবে না? কারণ এই ফর্মুলাতে, অ্যাভোগাড্রো ফর্মুলাতে আমার জিনিসটাই ডিপেন্ডেন্ট করে হচ্ছে মোল সংখ্যার উপরে। এখানে কিন্তু কাটা যাবে না, এখানে কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার এই ফর্মুলা এইটাই থাকবে, ঠিক আছে। আমার এই ফর্মুলা এটাই থাকবে। এখানে এম কি? এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা ফর্মুলা লিখতে পারি আমি। সে ফর্মুলাটা হচ্ছে N1 মানে কি? N1 মানে আমি লিখতে পারি হচ্ছে বড় N1 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু V2 ইকুয়াল N2 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু V1। তাহলে এটা এদিকে, এটা এদিকে, দুইটা কাটাকাটি হয়ে যায়। তাহলে থাকে কি? বড় N1 V2 ইকুয়াল হচ্ছে N2 V1, তাই না? তাহলে এটা কি ভাই? এটাও একটা রিলেশন, যেখানে N কি? N হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, N হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা। অণু বা পরমাণু সংখ্যা হইল। তাহলে এম দ্বারা ভর না, এম দ্বারা, বড় এম দ্বারা আণবিক ভর, আর ডাব্লু দ্বারা হচ্ছে ভর বোঝাচ্ছি আমরা। হ্যাঁ, ডাব্লিউ দ্বারা ভর। কতবার লিখে দিব রে আর। ওকে, ডান। ভি কেন কাটবে রে বাবা? এ তুমি কি চার্লসের অ্যাভোগাড্রো সূত্র পড়ো নাই? ভাইয়া রুয়েট চুয়েট কুয়েট এগুলো কেমন হয়? অবশ্যই ভালো। কেন ভালো হবে না? অবশ্যই ভালো। আমি বেশ কনফিউজ ছিলাম যে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ঢাবিতে, মানে সরি ঢাবি বলছি, মানে ঢাবিতেও আমার চান্স হয়েছিল, নাকি হচ্ছে ইয়াতে পড়বো, মানে রুয়েটে, মানে রুয়েট তো আমার বাসার পাশে রাজশাহীতে, না রুয়েটে পড়বো যে কোনো একটা সাবজেক্ট। মানে রুয়েটে আমি যেটা নিতাম সেটাই পাইতাম, সিএসসি পাইতাম, ত্রিপলি পাইতাম, ইচ অ্যান্ড এভরিথিং। তো পরে হচ্ছে ভাবলাম যে না, বুয়েটেই যাই, ঠিক আছে। পরে আর কেমিস্ট্রিও ভালো লাগতো মোটামুটি, যদিও কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটা ডিফারেন্ট জিনিস। ওকে, বলো তো সবার এটা ক্লিয়ার কিনা এত দূর? তাহলে আমরা কয়টা ফর্মুলা পাইলাম দেখো তো ভাই। ফর্মুলাগুলো লিখে নাও। এটা 1 এবং বুঝে বুঝে লিখো। এটা 2, 2 এর পরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এগুলো থেকে এখন ম্যাথ দিতে পারে অনেক ভাবে ভাই। এইটা যে বুঝাইতে বলতেছো সে দুনিয়ার গাধা। এই গাধা, এই ম্যাথ তো এখানেই করাই আসছি, এই ম্যাথটা তো এখানেই করাই আসছি, গাধা। ওকে, আর আরেকটা করে ফেলি আমরা। ওই যে আরেকটা আছে না, মহামন্ত্র। আজকের জন্য এটাই মহামন্ত্র, কালকে আমাদের মহামন্ত্র চেঞ্জ হয়ে যাবে, মানে নেক্সট ক্লাসে P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2, তাই না? তাহলে এখানে দেখো P1 V1 মানে কি? V1 মানে হচ্ছে W1 বাই রো 1, W1 ডিভাইডেড বাই রো 1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল P2 ইন্টু V2 মানে কি? V2 মানে হচ্ছে W2 ডিভাইডেড বাই রো 2 ডিভাইডেড বাই T2। তাহলে বলো, এখানে W1 W2 কাটা যাবে, কারণ এখানে আমার n কনস্ট্যান্ট, মানে অ্যাভোগাড্রো সূত্র বাদে বাকি সবগুলোতেই তো আমাদের n কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো সূত্র বাদে বাকি সবগুলোতে আমাদের n কনস্ট্যান্ট।
তাহলে W1 W2 আমাদের গন, তাহলে এটা কি হয়, এটা হয় হচ্ছে এই রো নিচে চলে আসবে, তাহলে P1 ডিভাইডেড বাই রো 1 T1 ইকুয়াল P2 ডিভাইডেড বাই রো 2 T2। পারা যাবে? তাহলে এটা আমাদের হচ্ছে 7 নাম্বার সূত্র, দিস ইজ আওয়ার 7th ল, এবং এটা আমাদের হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, এগুলোকে আসলে অনুসিদ্ধান্ত বলে, সূত্র থেকে যা আসে এগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলি না। তোমরা ম্যাথে পড়ছো না, ম্যাথে জেনারেল ফর্মুলা কয়টা? দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। ওইখান থেকে আমরা অনেকগুলো অনুসিদ্ধান্ত বের করে নিয়ে আসি না? হ্যাঁ, 4ab সূত্র, 2ab এর সূত্র, তাই না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ওইগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এমনই তোমার মেইন সূত্র তো আমার হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আর হচ্ছে গেলুসাকের সূত্র। মেইন সূত্র 4টা, এরপরে বাকি যা কিছু আসে সবকিছু হচ্ছে অনুসিদ্ধান্ত। জাস্ট ভি এর জায়গায় আমরা ডাব্লিউ বাই রো বসাই দিচ্ছি, দ্যাটস ইট। ক্লিয়ার? তাহলে দেখো আমরা 1 2 3 4 5 6 7, ওই 5 ও 7, এটাও 9 নাম্বার সূত্র, এটাও একটা সূত্র। বাট আসলে তুমি একটা পারলে বাকি সব পারবা, এটা তোমার মুখস্থ করতে হবে না। কেউ যদি মুখস্থ করো তাহলে ভুল পথে আছো। বলো ক্লিয়ার কিনা? আজকের ম্যাথ যা যা দেখালাম এবং থিওরি যা যা দেখালাম সবকিছু ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার সবকিছু, নাকি কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে? পরের দিন আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের মূল মন্ত্র। হ্যাঁ, এই চ্যাপ্টারের আমাদের মূল মন্ত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। ওইখানে এনও চেঞ্জ হতে থাকবে। এতক্ষণ আমরা এই সূত্র পাইছি যেখানে পি ভ্যারিয়েবল, ভি ভ্যারিয়েবল, টি ভ্যারিয়েবল, এন কনস্ট্যান্ট এখন পর্যন্ত। বাট আমরা কালকে মানে নেক্সট দিন যে ফর্মুলা পড়বো সেখানে পিও ভ্যারিয়েবল, টিও ভ্যারিয়েবল, ভিও ভ্যারিয়েবল এবং মোল নাম্বারও ভ্যারি করবে। বুঝতে পারছো? ভাই ফিজিক্স পড়ান কেন রে ভাই? আমি কি দুনিয়ার সব সাবজেক্ট পড়াবো? ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইচ এন্ড এভরিথিং আমি পড়াবো? হ্যাঁ, কি একটা অবস্থা পাইছে। হ্যাঁ, আমার ফিজিক্সের জিনগুলা কমে গেছে ভাই। আমার ফিজিক্সের জিনগুলা কমে গেছে। ফিজিক্সে তোমরা কোন চ্যাপ্টার পড়তেছো? ফিজিক্সে তোমরা কোন চ্যাপ্টার পড়তেছো? ভেক্টর। ওকে, ভেক্টরের জিনরে ডাকা লাগবে তাহলে। ভেক্টরের জিনে, ভেক্টর অনেক সহজ না? চলো তোমাদের একটা কাজ দিয়ে যাই, এবং এটা আমি ভিডিও করে দিবনি না হয়। তোমাদের একটা কাজ দিয়ে যাই, কাজটা মাথা ঘুরে যাবে। তোমরা এটা প্র্যাকটিস করবা, পারবা অনেকে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। জেড অক্ষ এদিকেও হতে পারে, আমি এদিকে দিছি, কোনো সমস্যা নাই, 90 ডিগ্রিতে আছে আর কি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এখানে কতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর বের করবা। ঠিক আছে, যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর বের করবা। এই ঘনকের ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো ভেক্টর পাওয়া যেতে পারে, বুঝছো? যেমন এটা একটা ভেক্টর হতে পারে, ঠিক আছে, এটা একটা ভেক্টর হতে পারে, বুঝো নাই?
ধরো এটা নাম দিই আমি এ, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, জেড। জেড তো দিব না, জেড তো এখানে আছেই। ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, এটা দিলাম হচ্ছে ভি, ভি পয়েন্ট, ঠিক আছে? তো সব হয়ে গেছে না, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখানে যতগুলো ভেক্টর হইতে পারে, মনে করো এই ওভি ভেক্টর, ওপি ভেক্টর, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করো এটা এই ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এটা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাই না? মনে করো এখানে এটা যোগ করলে এটা একটা ভেক্টর, তাই না? বলো, এইটা যোগ করলে এটা একটা ভেক্টর, এইটা যোগ করলে এটা একটা ভেক্টর, আর কি কি হইতে পারে? এটা যোগ করলে এটা একটা ভেক্টর, এটা যোগ করলে এটা একটা ভেক্টর, মাথা ঘুরাই দিব কিন্তু আমি, ঠিক আছে? এটা যোগ করলে এটা একটা ভেক্টর, এটা যোগ করলে এটা একটা ভেক্টর, এটা যোগ করলে এটা ভেক্টর, আর হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে। এটার সাথে এটা একটা ভেক্টর, আর কই, আর কই? এটা থেকে এটা একটা ভেক্টর, এটা থেকে এটা একটা ভেক্টর, করো যাও। যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর বের করো। খুব ফিজিক্স আমার কাছে থেকে আমার আমি আমি আমাকে যদি এগুলা পড়াইতে বলো, আমি তো ভাই তন্ত্র মন্ত্র করে এগুলাই পড়াবো। আমার কাছে তো জিন ভূত আছে, আমি তো বুঝো না তুমি, আমি কি তোমার লেভেলের প্রবলেম দিব? এটা খুবই সহজ জিনিস, খুবই সহজ। ইচ এত সহজ একটা জিনিস, ঠিক আছে? এখানে যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর বের করো, ঠিক আছে? আমি যতগুলো অ্যারো চিহ্ন দিছি প্রত্যেকটা ভেক্টর বের করো। অবস্থান ভেক্টরের কনসেপ্ট খুব ইজি। নেক্সট ক্লাসে, ওকে, নেক্সট ক্লাসে এটা সলভ করে দিবনি। হ্যাঁ, এটা শাস্তি। তুমি আমাকে ফিজিক্স পড়াইতে বলছো, আমি তোমাকে পড়াইতে দিলাম, পড়ো, করো। না পারলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, মানে তোমরা তো 2D কোয়ার্ডেন্ট, 3D কোয়ার্ডেন্টও পড়ো। সো 3D কোয়ার্ডেন্ট যদি ভালো মতো বুঝো, মানে 3 ডাইমেনশনাল ভেক্টর এগুলো প্রত্যেকটা, প্রত্যেকটা না, কিছু কিছু 2 ডাইমেনশনাল আছে, কিছু কিছু 3 ডাইমেনশনাল আছে। হ্যাঁ, যেমন যেগুলো হচ্ছে কর্ণ, কর্ণগুলো সবসময় 3 ডাইমেনশনাল হবে। তো এগুলো তো একটু টাফ হবে তোমাদের জন্য। বাট তোমরা যদি প্রত্যেকটা পয়েন্ট বের করতে পারো, এই পয়েন্টের অবস্থান, এই পয়েন্টের স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক, টোটাল 8টা স্থানাঙ্ক যদি তোমরা বের করতে পারো, ও এর অবস্থান মানে ও এর স্থানাঙ্ক পি, কিউ, আর, ঠিক আছে, এই যে ভি, ইউ, টি, 1 2 3 4 5 6 7, আর এই যে এস, এই 8টা স্থানাঙ্ক যদি তোমরা বের করতে পারো তাহলে তোমাদের ডান। 8টা স্থানাঙ্ক বের করবা, 8টা স্থানাঙ্ক বের করতে পারলে এখানে যতগুলো ভেক্টর আছে, যতগুলো ভেক্টর প্রত্যেকটাই তুমি পেরে যাবা, মানে এতই সোজা। তো এই 8টা স্থানাঙ্ক বের করার চেষ্টা করো। যেমন আমি তোমাকে বলে দেই একটা, মানে কিভাবে করতে পারো। ধরো এরকম, ধরো এটাই তো তোমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? এখন এটা থেকে তুমি বক্স আঁকাইতে পারো খুব সহজে, ঠিক আছে? এই 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 হইলো। তাহলে এটা মনে করো তোমার কথার কথা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ওকে। আচ্ছা দেখো, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত বাবা? 0 0 0। এই পয়েন্টের স্থানাঙ্ক 0 0 0, ঠিক আছে? এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে বলো দেখি? এটার স্থানাঙ্ক, শুধু আমি এক্স অক্ষ বরাবর যাচ্ছি না, শুধু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, আমার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে আমার এ। আমি এক্স অক্ষ বরাবর গিয়েছি শুধু, ওয়াই অক্ষ বরাবরে যাই নাই, জেড অক্ষ বরাবরে যাই নাই, তাহলে এটা এ 0 0, ঠিক আছে না? এবার আসো এইটার স্থানাঙ্ক কত হবে এই পয়েন্টের? দেখো আমি শুধু জেড অক্ষ বরাবর আসছি, তো এটুকুও তো আমার এ রে বাবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তখন এটা আমার হবে 0 0 এ, কারণ আমি শুধু জেড অক্ষ বরাবর আসছি। এইটার স্থানাঙ্ক কি হবে বলো? আমি শুধু ওয়াই অক্ষ বরাবর গিয়েছি, তাহলে 0 a 0। বুঝতে পারছো গাধাগুলা? হ্যাঁ, এটার স্থানাঙ্ক কি হবে বল দেখি, কে পারে দেখি এটার স্থানাঙ্ক? যাদের বোঝার তারা বুঝে গেছে, যাদের বোঝার তারা বুঝে গেছে অলরেডি, এটার স্থানাঙ্ক কি হবে? হ্যাঁ,
দেখি। হট 0 0 0 বলে গাধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। একজন বলছো A0A, দেখি হয় কিনা। এটা এটা জেড অক্ষ বরাবর আসছি, আর এটা কোন অক্ষ? এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে জেড এ গেছি, এক্স এ গেছি, ওয়াই বরাবর যাই নাই। দেখো এটা আমি ওয়াই বরাবর যাই নাই, তাহলে জেড আর এক্স, তাহলে জেড আর এক্স মানে আমার তো এক্স ওয়াই জেড, তাহলে জেড এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালু আছে, তাহলে A0A, জেড এ, জেড আর এক্স এর ভ্যালু, তাহলে A0A, হ্যাঁ ঠিক আছে, A0A, ঠিক আছে না? তাহলে এটা কত হবে ভাই বলো? এটা এটা হচ্ছে, দেখো এ বরাবর আসলাম, জেড বরাবর আসছি, এক্স বরাবর আসছি, ওয়াই বরাবর গেছি, তার মানে তিনটাই আছে, এ এ এ, তাহলে এটা হবে এ কমা এ কমা এ, হয়ে গেল, ডান। আর কি? তাহলে 1 2 3 4 5 6, বাকি দুইটা তোমরা করে ফেলতে পারবা। এটা কত হবে? এক্স অক্ষ বরাবর গেলাম, ওয়াই অক্ষ বরাবর উঠলাম, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু থাকবে এ কমা 0। আর কোনটা? এটা এটা কি দেখো, জেড অক্ষ বরাবর আসছি, ওয়াই অক্ষ বরাবর উঠছি, জেড অক্ষতে আসছি, ওয়াই এ উঠছি, মানে জেড আর ওয়াই এর ভ্যালু থাকবে, তাহলে 0 এ এ, শেষ। এখন তো তুমি সব ভেক্টর পাই যাবা। এখন তোমারে ধরো এ ভেক্টর বের করতে বলছে, এটা যে তুমি আমারে এই ভেক্টরটা বের করে দাও। কোনটা? এইটা, এই ভেক্টর। তাহলে এটা আমার হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এটা আমার এফ ভেক্টর, এফ অবস্থান, এটা আমার আই অবস্থান। তাহলে এই ভেক্টরটা কি হবে ভাই? এই ভেক্টরটা হবে কি বলো? এফ ভেক্টর মাইনাস আই ভেক্টর। তাহলে এফ কি? এ মাইনাস 0, এটা থেকে এ, তাহলে এ মাইনাস 0 আই প্লাস এ মাইনাস এ, এ মাইনাস এ জে প্লাস 0 মাইনাস এ, 0 মাইনাস এ জেড অক্ষের জন্য কে, তাহলে কত হয়? এ আই প্লাস 0 জে মাইনাস এ কে, তাহলে এ আই মাইনাস এ কে, শেষ। ইজি না ভাই? ভেক্টর অনেক মজার জিনিস। ভেক্টর অনেক মজার জিনিস। এখান থেকে এখন যত ভেক্টর আছে সব পারা যাবে, খালি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দিবা। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবং দেখো এটা কোন তলে অবস্থিত? এটা দেখো এক্স জেড তলে অবস্থিত, এক্স জেড তলে, কোনো উচ্চতা নাই, এই ভেক্টরের কোনো উচ্চতা নাই। তাহলে দেখো এক্স আছে, আই আর কে আছে, কোনো ওয়াই নাই, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাকে আর কিছু পড়াইতে বইলো না ভাই, ঠিক আছে? বেকার বেকার তুমি জিন ভূতের মাথাগুলা নষ্ট করতেছো। ওকে, তো যাই হোক, পরিশ্রম করলে তুমিও সব পারবা, এটা হামরি কিছু না, ঠিক আছে? মানে এগুলা ইন্টারে থাকতে পারতাম। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই তোমরা ক্লাস কেমন লাগলো জানাই দিবা অবশ্যই, ঠিক আছে? এক একদিন আমি বায়োলজি পড়াই দিছি, এক একদিন ফিজিক্স পড়াই দিছি, কোন দিন না সবাই মিলে এসে আমারে মার দেয়। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিশ্রম করতে থাকো ভাই। হ্যাঁ, দিন শেষে পরিশ্রমই সব। তোমাকে সব সাবজেক্টে অলরাউন্ডার হইতে হবে, এটাই। তাছাড়া তুমি কোথাও তো আসলে ভালো করতে পারবে না, একটা সাবজেক্টে ভালো হয়ে কি লাভ আছে বলো? তোমাকে বায়োলজি পারতে হবে, ম্যাথও পারতে হবে, ফিজিক্সও পারতে হবে, কেমিস্ট্রিও পারতে হবে, আইসিটিও পারতে হবে, বাংলা ইংরেজিও পারতে হবে। এখানে তুমি সব পড়তেছো, তো সবকিছুই সুন্দর মতো সমানভাবে পড়ো। কখনো একটা সাবজেক্টের পিছে ফেভারিট সাবজেক্ট থাকবেই। এবং আমি জানি খুব ভালো মতো যে এই বয়সে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের প্রিয় সাবজেক্ট ফিজিক্স। আমারও ফিজিক্স ভালো লাগতো, ঠিক আছে? এগুলো আমি ফিজিক্স ভালো লাগতো বলে আমি এগুলা নিয়ে অনেক অ্যানালাইসিস করতাম। সো তোমরাও করো, সমস্যা নাই, বাট সমান তালে সব সাবজেক্ট পড়ে যাও, যাতে ফিউচারে যে তোমার জন্য ভালো হয়। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, মেবি নেক্সট উইকে। হ্যাঁ,
ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বেস্ট অফ লাক।